হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ঘরে বাইরের আজ দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আজকে আমরা এসেছি যেরকম কথা ছিল আমাদের, অর্থাৎ আমাদের গতকাল আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল আমরা আসতে পারিনি। আজ আমরা সময় করে আজ আবার হাজির হয়েছি, যদিও খুব তাৎক্ষণিক একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, তারপরে চলে এসেছি। এতে হয়তো অনেকের সমস্যা হয়েছে, অনেকে খবরটা পাননি। কালকে অনেকে মেসেজ করেছিলেন যে কেন হলো না লাইভ, তার জন্য। কিন্তু আলটিমেট আজকে আমরা আসতে পেরেছি, এটাই আমাদের বড় প্রাপ্তি। আহ, আজকে আমাদের সাথে দুইজন থাকার কথা। আমাদের সাথে চন্দন কর্মকার এবং তবলায় উমা কর্মকার যেমন আছেন, সাথে একই সাথে ভবানী প্রসাদ ব্যানার্জি ওনার থাকার কথা, কিন্তু এই মুহূর্তে একটু যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে ওনাকে এই মুহূর্তে ধরতে পারছি না। আশা করছি ওনাকে খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। আমাদের ঘরে বাইরে অনুষ্ঠানটা এই মাস থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই মে মাস থেকে। এই মে মাস এমনিতেই খুব ঘটনাবহুল, আম, বহুল বিখ্যাত মানুষদের জন্ম মাস এটা বলা যেতে পারে। একেবারে সত্যজিৎ রায় থেকে শুরু করে রবি ঠাকুর, কিছুদিন পরে আবার আসছে আহ কাজী নজরুল ইসলাম, মানে বহুল একটা উপেন্দ্র কিশোর থেকে শুরু করে, মানে এমন একটা মাস যে মাসে বহু মানুষের বিখ্যাত, এই বিখ্যাত কথাটা খুব বেশি না বলাই ভালো, কারণ বিখ্যাত এখন সকলের ক্ষেত্রে এত বেশি ব্যবহার করা হচ্ছে যে শব্দটা খুব জীর্ণ হয়ে গেছে। তবু এর থেকে ভালো শব্দ বোধ হয় এই মুহূর্তে আমার মাথায় আসছে না, তাই বিখ্যাত বলেই শুরু করলাম। আহ তাহলে আমরা শুরুটা করি, একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আশা করছি ভবানী বাবু চলে আসবেন এর মধ্যে আমাদের সাথে। এখনো পর্যন্ত ভবানী বাবু আমাদের মধ্যে আসতে পারেননি, তো আমাদের সাথে চন্দন কর্মকার রয়েছে, যে মানুষটির পরিচয় আলাদা করে করার খুব বেশি প্রয়োজন মনে করে না। আহ, আমরা একটু জাস্ট শুরুটা, ইকো হচ্ছে, সাউন্ড ইকো হচ্ছে কোথাও গিয়ে। দেখছি টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা। এইবার কি ইকো হচ্ছে? বোধ হয় না, ওই সাউন্ডটা ধরছিল। আহ, ঠিক আছে। আহ, আমরা বেশি আর কথা না বাড়িয়ে ফিরে আসবো, মানে একজন মানুষকে সাথে নিয়ে। তার সাথে ভবানীবাবু আশা করছি খুব শীঘ্রই চলে আসবে। আমি এই প্রক্রিয়া চলতে চলতে এই লাইভটা ঘরে বাইরে আমাদের ঘরোয়া বৈঠকের মতো ভাবে শুরু করেছি এই অনুষ্ঠানটা। একেবারে ঘরোয়া ভাবে যেভাবে জলসায় আড্ডা দিতাম আমরা ঠিক পুরোনো দিনে। আমরা এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমাদের কাছে আর সেই সময়টা থাকতো না, যে সময় থাকতো না বলতে আমরা এত ব্যস্ত, আমাদের অন্যান্য কাজ, অন্যান্য প্রচুর সমস্যার মধ্যে আমরা এগোতে থাকি। আমাদের মধ্যে এতটাই ব্যস্ততা প্রতিদিন দিন বাড়তে থাকে যে আমরা এখন আর সময় পেয়ে উঠতে পারছি না, নিজের জন্য সময় দেওয়ার চেষ্টা করেও সময় দিতে পারছি না। সেই সময় দাঁড়িয়ে আমরা যখন একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, সেই পুরোনো দিনের সময় একই সাথে ঘরে বসে, বাইরে না যে ঘরের মধ্যে থেকে, অর্থাৎ ঘরে বাইরের কথা একটাই উদ্দেশ্য, যে আমরা বাইরে যাব না, ঘরেই থাকবো, ঘরে থেকে আমাদের বাইরেটাকে উপভোগ করব, বাইরেটাকে যাপন করব। তো আজকে শুরুতেই যে মানুষটা আমাদের সাথে রয়েছে চন্দন কর্মকার, তার সম্বন্ধে পরিচয় বেশি আর করে বাতুলতা করবো না। আমাদের ঐকতান যখন প্রথম পথ চলা শুরু হয়, সেই সময় দাঁড়িয়ে আমাদের ঐকতান থেকে ঠিক করা হয় প্রতি বছর একজন মানুষকে ঐকতান সৃজন সম্মান দেওয়া হবে। চন্দন কর্মকার হচ্ছে সেই প্রথম ব্যক্তি যিনি আমাদের এই সম্মান গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করেছে, বা আমাদেরকে সকল মানুষের সামনে তুলে ধরেছেন। একটা অপরিচিত একটা জায়গা থেকে একটা কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে কাজ করার চেষ্টা করছে, তাদেরকে সম্মান নেবে কি? সেই সুযোগটা করে দিয়েছিল এই মানুষটা, চন্দন কর্মকার। আহ সম্পর্কে আমি কাকু বলে ডাকি, তো এখানেও আমি কাকু বলে ডাকবো, যেহেতু ঘরোয়া বৈঠক বলেছি, ঘরোয়া আড্ডা বলেছি, তাই কাকু বলেই পরিচয় করাবো। সাথে রয়েছে রুনা কর্মকার, তবলায় সঙ্গত করবে এবং কথা চলবে, এগোবে। তার শুরুতে একটা গান দিয়ে আমরা শুরু করি প্রথমে।
নমস্কার, শুভ সন্ধ্যা। আমার তরফ থেকে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমস্ত দর্শক বন্ধু, আমি আবার আজকের জ্যৈষ্ঠের এই গরমের সন্ধ্যায় আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঐকতানকে আমি প্রথমেই জানাই আমার শ্রদ্ধার্ঘ্য ভালোবাসা প্রত্যেক ঐকতানিককে আজকের এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসছি গানের প্রসঙ্গে। অপু ভাইপো, আমি ভাইপোই বলি। তো ঐকতানের যে মূল কর্ণধার অপু এই ঘরে বাইরে অনুষ্ঠানটি নিয়ে শুরু করলো। এটা দ্বিতীয় পর্ব। এই ঘরে বাইরের আমিও ঘরের শিল্পী, আমি ঘরের। আমাদের বাইরের অতিথি আছেন ভবানী বাবু, কোনো কারণে লিঙ্ক হচ্ছে না, যাই হোক উনি আসছেন। তো আজকে শুভ সন্ধ্যা আমি একখানা সঙ্গীত দিয়ে শুরু করছি। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ নিশ্চয়ই। আজ এই 19শে মে পেরিয়ে গেল। এপার বাংলা ওপার বাংলার আমি একটা সেতু বন্ধন রচনায় আমাদের মেঠো সুরে একখানা সঙ্গীত দিয়ে শুরু করছি। এই পদ্মা, এই মেঘনা, ওই যমুনা সুরমান তটে, এই পদ্মা, এই মেঘনা, ওই যমুনা সুরমান তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার দেশ, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, ওই যমুনা সুরমান ওই মধুমতি ধান সিঁড়ি নদী তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। ওই মধুমতি ধান সিঁড়ি নদী তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। ভালোবাসি বাংলাকে, ভালোবাসি বাংলার সোনার মাটি, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, ওই যমুনা সুরমান পদ্মা, এই মেঘনা, এই হাজার নদী অববাহিকা,
এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। ওই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। ওই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। জানি হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে, জানি হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে। আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, ওই যমুনা সুরমা নদী। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার দেশ, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। ধন্যবাদ বা সাধু সাধু বলে আর অনুষ্ঠানের আর বাইরে টেনে আনবো না। আমরা হয়তো এই ঘর থেকে ও ঘরে রয়েছি, আমরা কেউ ওই ঘরে কেউ এই ঘরে রয়েছি, কিন্তু আমাদের কোথাও আমাদের মানসিকতা একই হওয়ার কারণে হয়তো আমরা একই ছাদের তলায় রয়েছি বা একই প্ল্যাটফর্মে এসে আজকে গান বাজনা কবিতার চর্চা করছি বা চর্চা করার চেষ্টা করছি। আর মাঝে মধ্যে আমি কথা বলতে বলতে সকলের মাইক্রোফোন গুলো মিউট করছি, কারণ না হলে খুব ইকো হচ্ছে। আমি যখন যে কথা বলবো তখন সেইভাবে আমরা আনমিউট করে কথা বলবো। সেইভাবেই আমরা এইটুকু করে নেবো নিজেরা, ঠিক আছে? না হলে সাউন্ডটা খুব ইকো শোনাচ্ছে। ইকো সম্পর্কে প্রথমবার আমাকে আহ, ঈশান ব্যানার্জি আমাকে নোটিশ করালেন যে ইকো হচ্ছে সাউন্ড গুলো খুব। একটু ওনার সম্পর্কে আমি বলে নি মাঝখানে। ওনার সাথে আমার পরিচয় কর্মসূত্রে। আহ, দেখে একটা মানুষকে প্রথমে ভালো লাগার তৈরি হয়, যে মানুষটা দেখে হঠাৎ করে ভালো লাগলো, দেখে ভালো লাগলো, একটা ফেস ভ্যালু থাকে মানুষের, যে দেখে ভালো লাগা একটা মানুষের কাজ করে। তো তারপরে আস্তে আস্তে কর্মসূত্র পেরিয়ে আমরা হঠাৎ করে আমরা এই সুজনৈকতানের পেজ দিয়ে একটি ভিডিও পোস্ট করি। সেই ভিডিওটি দেখে উনি আমাকে ফোন করেন যে তুমি যে এই জগতের সাথে যুক্ত রয়েছে আমি জানতাম না তো কখনো। কর্মসূত্রে কখনোই সেই প্রয়োজনীয়তা বোধ করিনি বলে কথা বলা হয়নি। তো সেই মানুষটি আজ আমার এই অনুষ্ঠানে দেখছে, আমার খুব ভালো লাগছে এই কারণে। এবং তিনি বারবার উল্লেখ করছেন সকলকে যে সাউন্ডটা না এলে যে সাউন্ডটা সমস্যা হচ্ছে, বা উনি অনেককে দেখতে নোটিশ মানে ইয়ে করে দিয়েছেন, মানে অনেকে নাম মেনশন করে দিয়েছেন, তারা দেখতে পারেন। এই জন্য থ্যাংক ইউ স্যার আমাদের সাথে থাকার জন্য। এরপরে ভবানী বাবুকে আমরা সাথে পেয়ে গেছি। আহ, আমি এখানে দাদা বলেই পরিচয় দেবো, মানে ঘরোয়া আড্ডা বলে অন্য কোনো সম্মানে সম্মানিত করবো না, মহাশয় বলবো না, ভবানী দা বলবো। দাদা আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। এতক্ষণ অনুষ্ঠানটা একটু অপরিপূর্ণ ছিল, এই পারে কলসটা আমার পূর্ণ হয়েছে। ওই কাকের মতো দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম, একটা একটা করে পাথর ফেলছিলাম, নুড়ি ফেলছিলাম, কখন জলটা ওই কানা বরাবর আসে, ওই কলসির কানায় জল উঠে আসে। আপনি আসার পরে সেটা পরিপূর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে এবার আমরা আস্বাদন করতে পারবো। জানি না দর্শক কতটা আস্বাদন করতে পারছে বা পারবে। তো সেই জায়গায় আমরা এগোবো আস্তে আস্তে। তো একটু কথাবার্তা বলি, শুরু করি। একটা গান হলো, গান কথা আড্ডা চলে চলুক, ঘরোয়া আড্ডা ভাবে। আহ দাদা আদ্যপান্ত একজন নাটকের মানুষ।
এবং দূর থেকে ঐকতানকে নাকি দেখেছিল প্রথমবার, দেখে পরে ভালো লাগে, যেটা দাদার কাছে শুনেছি আমরা। দাদাকে ঐকতানে কোনো একটা অনুষ্ঠান দেখে পরে ঐকতানকে ভালো লাগে এবং জানার চেষ্টা করে এই সংগঠনটি কে, কারা কাজ করছে। সেখান থেকে দাদার সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে এবং এখনো পর্যন্ত এগোচ্ছে সম্পর্ক। আশা করি আমরা ওই দাদার সঙ্গে কাল কথা প্রসঙ্গে একটা কথা বলছিল দাদা, আহ, যে পুরো পৃথিবীটা খুব ছোট জায়গা, তার মধ্যে ভারত আরো ছোট জায়গা, তার মধ্যে পশ্চিমবঙ্গ আরো ছোট জায়গা, তার মধ্যে আমার এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট আরো ছোট জায়গা, তার মধ্যে আমাদের গ্রাম শুশুনিয়া, কারু বরচড়া, কারু বাঁকুড়া, বেলিয়াতুর, প্রত্যেকটা জায়গা খুব ছোট ছোট সংকীর্ণ জায়গা। এবং তার মধ্যে যারা নাটক করে বা যারা এই শিল্প সংস্কৃতির চর্চা করে তাদের জায়গাটা আরো ছোট। তো এই ছোট জায়গায় যারা থাকে তারা একে অপরকে সাথে পরিচিত হবেই একটা সময় গিয়ে। ওই ঘুরতে ঘুরতে এসে ঠিক ওই লাট খেতে 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 ঠিক এসে ধরা দেবো। তো দাদার কাছে আসছি প্রথমেই। দাদার একটা কথা বলার আগে, দাদার কাছে প্রথম নাটকের মানুষ বা কবিতার মানুষ বা বাচিক শিল্পী বা কণ্ঠশিল্পী যাই বলে পরিচয় দিই না কেন, দাদা তোমার এই জগতে হাতে খড়ি নাটক বা বাচিক শিল্প শব্দ নিয়েই কবে থেকে শুরু হলো? একটু গল্প করতে করতে শুরু করি, একটু বলো তোমার সম্পর্কে। প্রথমত শুশুনি ঐকতান এবং কৌশিক দুজনকে আমার অকুণ্ঠ ভালোবাসা। আহ, এই সংস্কৃতির হাতেখড়ি বলতে কি, মানে অ্যাকচুয়াল একটা শিশু সংগঠন আমি ছোট থেকে করতাম, এবং সেটা করতাম আবার খুব অদ্ভুত ভাবে। মানে আমার সব বন্ধুরা সেখানে চলে যেত, এবারে বন্ধুরা চলে যেত আর আমি তাহলে সেই টাইমটা কি করব। এবার তাদের হাত ধরে সেই শিশু সংগঠনে গেলাম, মানে শুধুমাত্র আড্ডা মারতে গেলাম। গিয়ে দেখলাম ভালোই খেলা হচ্ছে, গান হচ্ছে, নাটক হচ্ছে। এবং ওনারা বলেছিলেন যে নির্দিষ্ট করে কোনো সংস্কৃতিকে শেখা নয়, আমরা সংস্কৃতিটাকে চিনবো যে এটা সংস্কৃতি, এটা অপসংস্কৃতি, এটাকে গান বলে, এটাকে গান বলে না, এটাকে নাচ বলে, এটাকে নাচ বলে না। আমরা শুধু এইটুকু মানুষকে চেনাবো। তো এইভাবে হাতে করি। এরপর আস্তে আস্তে নিজেরাও কিছু কিছু কাজ করতে শুরু করলাম। কিছু কিছু তখনকার দিনে যেগুলো হতো, একটা স্ক্রিপ্ট নিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন পালন হচ্ছে। এই করতে করতে আমরা বেশ কিছু মানুষ একসাথে হলাম। ছোট ছোট নাটক বাচ্চাদের হচ্ছে। সেই সময়তে আরো কিছু অভিভাবক আমাদের সঙ্গে চলে এসেছিলেন। পরবর্তীকালে আমি একটা নাটকের গ্রুপে সেখান থেকে ঢুকে যাই। আমাদের বড়জোড়া সে সময় একটা প্রতিষ্ঠিত নাটকের গ্রুপ ছিল, সেখানে নাটকটা করছিলাম। এবং তার আগে শিক্ষা বলতে আমার ওই শিশু সংগঠনে মানে প্রশিক্ষক কেউ ছিলেন না। এই হয়তো কৌশিক ভাইয়ের মতন কেউ কারো কাছ থেকে একটু কবিতা শিখলাম, কোনো এক দাদাকে পেলাম, সেই দাদা বললেন যে দাদা কোনো একটা কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে বললেন যে দাদা এই কবিতাটা শিখিয়ে দেবো, তুই নাম দিবি। তখন খুব তো এই প্রতিযোগিতাগুলো খুব হতো, বিভিন্ন সমিতি, বিভিন্ন ক্লাব, এগুলো প্রচুর হতো। আমরা যখন সেই সময় মানে ছোটবেলাতে 12, 14, 15 বছরে যেটা কাটিয়েছি। পরবর্তীকালে সেই নাটকের দল থেকে নাটক শিখেছি অনেকটাই। কিন্তু একটা অসুবিধা হচ্ছিল যে আমি একজন স্বাস্থ্য বিভাগের কর্মী, আমাদের তো ছুটি ছাটা বা ডিউটি কোনোটারই কোনো ঠিক নেই। সেইখান থেকে আমরা দেখলাম যে নিজে একটা দল তৈরি করতে হবে। তো নিজে দল তৈরি করতে গেলে কিছু শিখতে হবে। কিছু কিছু ওয়ার্কশপ করলাম। ওয়ার্কশপ করে নীলকণ্ঠ সেনগুপ্ত, সে সময়তে অনেকের কাছেই এসেছিলাম। দেবেশ চট্টোপাধ্যায়ের একটা ওয়ার্কশপ করেছিলাম। এই করতে করতে দেখলাম যে নিজে কাজটা শুরু করি, তারপর যেখানে আটকাবে দেখা যাবে। তো সেভাবেই চলছে, কাজ করে যাচ্ছি, আটকাচ্ছে। আমার অনেক বন্ধু, ভাই, দাদা আছে, তাদের কাছ থেকেও জ্ঞান নিই। এই যে আজকে শুশুনি ঐকতানের সঙ্গে যুক্ত হয়েছি, কখনো হয়তো কোনো সমস্যা পড়লে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই একটু আগে, কিছুদিন আগে যেমন আমরা দাঁসাই নিয়ে একটা, এই কৌশিক ভাইয়ের সঙ্গে আমার খুব আলোচনা হচ্ছিল এই দাঁসাই উৎসবটা নিয়ে, একটা নাটকের পরিকল্পনা। তা কৌশিক ভাই অনেকটা আমাকে বলছিলেন কিছু কিছু হেল্প করবে। এইভাবে সবার সহযোগিতা নিয়ে নাটক চলছে, চলবে। শিখছি, করছি, করছি, শিখছি, আটকাচ্ছি, ভুল হচ্ছে। এইভাবেই তো মানুষের জীবন। একদম এইটাই মূল ব্যাপার আর কি। চলছে এই অবিরাম গতিতে বা মন্থর এই অবিরাম গতিতে গতিতে চলবে যতদিন বাঁচবো, এটুকু কথা দিয়েছি, যতদিন বাঁচবো ততদিন করে যাবো। এটা তার কারণ হচ্ছে যে নিজে আনন্দ পাই, মানুষকে আনন্দ দিতে পারি, সবাই মিলেমিশে একটা খুব সুন্দর, এই যে তোমাদের সঙ্গে আলাপ, এই আলাপের সূত্রটা ধরো যদি আজকে আমি কোনো সংস্কৃতি চর্চা না করতাম, তাহলে মাঝখানটাই তো গিয়ে পড়তে পারতাম না। এই নাটক করতে করতে বহু জায়গার মাঝখানে গিয়ে পড়েছি। হুম। তো আমাদের অনেক দলের ছেলে অনেক সময় হয়তো নাটক ছেড়ে দেবে ভেবেছে, কিন্তু সে এমন একটা সমস্যা পড়েছে এবং আমরা তাকে সবাই মিলে যখন এক পাশে তার পাশে দাঁড়িয়েছি, সে তখন বলেছে দাদা এইটা তো পাবো না কোনোদিনও। এই যে একটা পরিবারের মতন একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা এই যে একসঙ্গে বেড়ে উঠছি, একে অপরের মানে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছি, এটা দাদা সাংস্কৃতিক পরিমণ্ডলটা অন্যরকম। সমস্ত পরিমণ্ডলের মধ্যে মনে হয় এইটা একটা সর্বোৎকৃষ্ট পরিমণ্ডল। যেখানে মানুষ খুব উদার ভাবে অনেক কিছু
মানে চর্চা করতে পারে। কোনো তার লাভ লোকসান থাকে না। হ্যাঁ, কেউ কোনো আর্থিক কিছু ভাবে না, তার সময়ের মূল্যটাও আমাদের কাছে অর্থহীন হয়ে যায়। প্রচুর প্রচুর সময় লাগে। এই যে ভাই সব সময় ভাবছে কিছু না কিছু করবো, এটা হয়তো অন্যদিকে ভাবলে অন্য কিছু করতে পারতো, কিন্তু এই যে ভাবনাগুলো, এই যে ধরো সময়গুলো, অর্থগুলো, সবকিছু দিয়েও আমরা যেটা পাই সেটা কাউকে বলে বোঝাতে পারবো না যে কি আমরা পাই তার বিনিময়ে। যে পাই সে বোঝে, তাই না? বুঝতে পারছি। বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। তারা ক্যারাম খেলার মর্ম বুঝবে যারা ক্যারাম একদম খেলা জানে একদম আসলে। একদম। সেটাই। আহ, দাদা আপনার সাথে সত্যি হয়তো তাই। পরিচয় হয়নি। আহ, আমার ডান পাশে আমি অন্তত না ক্যামেরায় সত্যি যেভাবে তাই, এটা দেখতে একটা পাচ্ছি, পরিবার হয়ে, ডান যেমন পাশে। জানো তো আমাদের যে, হ্যাঁ, আমার ডান পাশে আমি নতুন ক্যামেরা যেভাবে দেখতে পাচ্ছি, বলো। এটা একটা অন্য ফোন, এই ফোনটা না চার্জটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না কি করবো। যদিও চার্জারে ঢুকিয়ে রেখেছি, তবুও কিন্তু চার্জ কমে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, এসেছি, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। হ্যাঁ, যেখানে ছিলাম, আজকে আপনি একটু পরে এসেছেন আমাদের লাইভে। তো আমার হুম। যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছি, ডান পাশে রয়েছে চন্দন কর্মকার এবং রুনা কর্মকার তবলায়। তো এই মঞ্চে হচ্ছে আমাদের ঐকতানের ওই যে সুজন দেওয়া হয় বছর, সেই সুজন সম্মান গ্রহণ করে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিলেন যে মানুষটি, সেই মঞ্চে হচ্ছে শুনতে পাচ্ছি না তো। শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যাচ্ছিল না। হ্যাঁ, মাঝখানে হয়তো কোনো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছিল মাঝখানে। আহ, তো সেই কথাই বলছিলাম। চন্দন কর্মকার যে মানুষটি মানে শুশুনিয়া অঞ্চলের সংস্কৃতির ধারক ও বাহক। আমরা শুশুনিয়া ঐকতান যে জায়গায় দাঁড়িয়ে করছি এবং বল, তো সেই জায়গাটা আগে থেকে যে মাটি তৈরি করে রাখতে হয়, এবং চাষ করতে গেলে, চারা গাছ রোপণ করতে গেলে যেমন মাটি তৈরি করে রাখতে হয়, সেই কাজটি উনি করেছিলেন বা দীর্ঘদিন ধরে শুশুনিয়া সংস্কৃতিকে বহন করে চলেছেন উনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আহ, কাকু আপনার, কাকু তোমার কাছে যাবো, তুমি একটু বলো তোমার সুরটা কি হবে, গান বা এই সাংস্কৃতিক পরিমণ্ডলে জগতে হাতে খড়ি কিভাবে হলো, একটু যদি ব্যাখ্যা করো ব্যাপারটা। হ্যাঁ, আরেকবার বলবে, কি যেন বললে, বুঝতে পারলাম না। বলছিলাম যে মানে এই প্রথম সংস্কৃতির জগতে হাতেখড়ি সেটা কিভাবে। আচ্ছা, আমার প্রথম সংস্কৃতির জগতে হাতে খড়ি। হ্যাঁ, সে গান হতে পারে, নাটক হতে পারে, কবিতা হতে পারে, গান নিয়েও বলতে পারে, সেটা পুরোটা নিয়ে মোটামুটি। আসছে আমার সংস্কৃতির জগতে আসা স্কুল জীবন থেকে। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়, লোককবি কৃষ্ণদুলাল চ্যাটার্জি, উনি ছিলেন আমার আমার প্রেরণাদাতা। প্রথম যখন ক্লাস 5-এ পড়ি, তখন
আমাদের শুশুনিয়া হাই স্কুলে একটা মূকাভিনয় হচ্ছিল, 2 বিঘা জমি। 2 বিঘা জমিটা রেসিটেশন চলছিল আর মঞ্চে সেটার মূকাভিনয় চলছিল। তো সেই একটা জায়গা ছিল যে অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার সেই সময় আমরা ওই স্কুল থেকে যে ছেলেগুলো কয়েকটা ভোরে উঠে কিভাবে আম কুড়াচ্ছে, সেই আম কুড়ানো নিয়ে প্রথম ওই স্টেজে আমার প্রথম অভিনয়, যেটা মূকাভিনয়। মূকাভিনয় দিয়ে আমার মঞ্চের মানে জগৎ শুরু। তখন থেকে আমি স্যারের প্রেরণা পেয়ে একটা মঞ্চের প্রতি আকর্ষণ আমি অনুভব করি। তারপর স্কুল জীবন থেকে নাটকটা আমার খুবই ভালো লাগতো। আমি ছোট থেকেই নাটক করে আসছি, কারণ আমাদের গ্রামে নাটকের চর্চা প্রচুর ছিল। বড়দের গ্রুপে আমরা তখন শিশু শিল্পী হিসেবে অনেক নাটক করেছি। আমাদের বিপদ দারুণদা অনেক নাটক করিয়েছেন, সুনীল মাস্টার, সুনীল কর্মকার মহাশয়, প্রশান্ত কর্মকার, আমাদের শ্রদ্ধেয় সুশীল কর্মকার মহাশয়, ওনারা আমাদের এখানে অনেক নাটক করিয়েছেন। সেখানে প্রথম খুব ছোট্ট ছোট্ট আমাদেরকে রোল দেওয়া হতো, সেগুলো করতাম। তারপর আস্তে আস্তে মানে নাট্য জগতে আমার আশা। তারপর যখন মাধ্যমিক পেরিয়ে যায়, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, সেই সময়টা মাঝের একটা গ্যাপ, বেশ কিছুটা সময় ডিটাচ ছিলাম মঞ্চ থেকে। উচ্চ মাধ্যমিক পেরিয়ে যাওয়ার পর আরো 2 বছর 3 বছর পর আবার একটু খেয়াল আসে যে আমাদের বাড়িতে প্রচুর মানে গানের চর্চা ছিল। সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে গানের দিকে আসা। তবে গানে আসার আমার সব থেকে বড় জায়গা হচ্ছে, আমাদের বাড়িতে একটা গিটার ছিল, গিটারটা কাকু বাজাতেন, সেইটাকে আমাকে খুব টানতো গিটার বাজানো। আমি যখন ওই পিটিটিআই ট্রেনিং করতে যাই, আদ্রাতে রঘুনাথপুর শাখাতে ছিল, সেখানে ওই গিটারটাকে নিয়ে আমি চলে যাই। মানে চেলিয়ে আমার একজন মাস্টারমশাই পেয়েছিলাম, ওনার কাছ থেকে প্রথম আমি গিটার শিখেছিলাম। এই গিটার নিয়ে আমার সঙ্গীতের জগতে আসা, গিটারের থেকে গান। তবে গিটার আমাকে অনেক সম্মান দিয়েছে। গিটার থেকে যদিও এখন গিটারটা আমার কাছ থেকে দূরে আছে, তবু গিটারই কিন্তু আমাকে প্রথম সম্মান দিয়েছে, অনেকটাই সম্মান। তারপর আমাদের বাড়িতে এমনি গানের রেওয়াজ ছিল, কাকু, পিসেমশাই, পিসিমা সবাই গানের রেওয়াজে থাকতো। ওই একটু একটু করে শুনতাম, ভালো লাগতো। তারপর আমাদের গ্রামেরই মিন্টু কাকু, অশোক মন্ডল, আমাদের পাড়ারই, অপু চিনবে ভালো। তো ওই কাকু হচ্ছে আমার গানের কিন্তু প্রথম গুরুদেব। ওনার কাছ থেকে হাতে খড়ি আমার সারেগামা। তারপর পরবর্তীকালে আমি আরো অনেক গুরু নিয়েছি, তো ওনাদের কাছ থেকে তালিম নিয়েছি। তারপরে চলে আসছে এই আর কি। বুঝতে পারছি। মঞ্চ থেকে এইভাবে এখন টুকটাক চলছে। শুনলাম কথা, মানে এই কথাটা শুনতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়ছিল, একটু আগে বলছিলাম না, আহ, এই মে মাসটা জুড়ে রয়েছে বহু বহুল মানুষের, বহু গুণী মানুষের জন্ম মাস এটা। যেমন রয়েছে সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর। তো এই প্রসঙ্গে সত্যজিৎ রায়ের একটা কথা আছে, মানে সত্যজিৎ রায় উনি তার মানে আমাদের কথায় বিজয় রায় লিখছেন যখন ওনার কথাটা, তখন এবং ছোটবেলায় সত্যজিৎ রায়ের একটা বইতে উনি লিখেছিলেন আমাদের ছোটবেলাতে। তো সেখানে উনি বলছেন যে আমার জীবনের প্রথম ওই রং তুলি নিয়ে বা আঁকার অভ্যেসটা হয় অন্যভাবে। আমি ঘরে খুঁজতে গিয়ে একটা আমার দাদু মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটু ওই রং তুলি পুরনো খুঁজে পাই, সেগুলো বার করে এনে প্রথমবার আমি খাতায় রং করার চেষ্টা করি। সেখান থেকে আমার আঁকাটা শুরু হয়েছিল। অনেকটা কাকু যেভাবে বললো, ওই গিটার কাকুর হাত কাছ থেকে গিটার পাওয়া, সেখান থেকে শুরু করা। আহ ভালো লাগলো কথাটা কোথাও গিয়ে শুনতে পেরে। ভবানীদা, একটু আপনার কাছে আসবো। আহ একটু যদি মানে কোন একটা কবিতা, মানে একটা গান একটা শুনেছি, কবিতা কবিতা দিয়ে যদি আমরা শুরুটা হোক,
কবিতাই করি বাস। ঠিক আছে, প্রথমে তো এই মাসটা শুরু হয়েছিল রবীন্দ্রনাথের জন্মদিন দিয়েই, তো তাহলে রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শুরু করি। যদিও প্রথমত বলে রাখি যে আমি নাটকের লোক, আমি কবিতা পড়তে ভালোবাসতাম আর কয়েকটা মানুষকে খুব ভালোবাসতাম। যেমন তার মধ্যে একজন ছিলেন হচ্ছে যেমন ধরুন আমাদের সময়ে সুমন চট্টোপাধ্যায়ের গান আমাদের কলেজ লাইফে ঝড় তুলতো, ঠিক তেমনি সুমন্ত সেনগুপ্তের কবিতা, তো তার কবিতা আমার দারুণ লাগতো। সে অনেক তখনকার দিনে কষ্ট করে পয়সা জমিয়ে কিনতাম একটার পর একটা ক্যাসেট। তো পরবর্তীকালে গত বছর এই লকডাউনের সময় উনি অনলাইন ক্লাস করতে শুরু করেন। তো শোনা মাত্র আমি শুধুমাত্র সেই মানুষটাকে কাছে পাবার জন্যই একদম সঙ্গে সঙ্গে কবিতায় ঢুকে যাই অনলাইন। তো সেইখান থেকে 1 বছরের মধ্যে আমি জানি না কতটা উনি আমাকে কতটা কি শেখাতে পেরেছেন, মানে যেটুকু পেরেছেন সেটা ওনার কৃতিত্ব, যেটা এখনো পারেননি কারণ 1 বছরও এখনো হয়নি, গত বছর আমাদের জুন মাসের মাঝামাঝি ক্লাসটা শুরু হয়েছিল। আমি চেষ্টা করছি একটা প্রেমের কবিতা, কারণ এই সময়টা বড্ড বেশি প্রেমহীন একটা যেন সময়। তো কবিতাটা হচ্ছে লীলা সঙ্গিনী, আমার খুব প্রিয় কবিতা। একটু ব্যাপারটা বলি যদি মানে একটু ইয়ে করা যায়, মানে বিষয়টা হচ্ছে যে একটা মাঝ বয়সের একটা মানুষ যখন তার পুরনো একজন প্রেমিকার সঙ্গে দেখা হয়, অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের যখন দেখা হচ্ছে এইসব প্রসঙ্গেই তিনি এই কবিতাগুলো লিখেছিলেন, বেশ কটা, শেষ বসন্ত, লীলা সঙ্গিনী, এবং এটার মধ্যে দিয়ে তিনি কিন্তু একটা খুব দুরন্ত জীবনবোধকে আমাদের সামনে তুলে ধরেছেন। হ্যাঁ, কবিতাটা একটু লেন্দি, 4-4.5 মিনিটের কবিতা, যদি ভালো লাগে একটু চেষ্টা করছি। লীলা সঙ্গিনী। দুয়ারো বাহিরে যেমনি চাহিদে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী, কাজে ফেলে মরে চলে গেলে খুব দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি, বিশ্বরণের গোধূলি ক্ষণের আলোতে তোমারে চিনি, এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল, বকুল গন্ধে আনে বসন্ত কবেকার সম্বল, চৈত্র হাওয়াই উতলা কুঞ্জ মাঝে চারু চরণের ছায়া মঞ্জির বাজে, সেদিনের তুমি এলে এদিনের সাজে, ওগো চির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ুস্রোতে সেদিনের পরিমল, মনে আছে সখী সব কাজ সখী ভুলায়েছ বারে বারে, বন্ধ দুয়ার খুলেছ আমার কঙ্কন ঝংকারে, ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে, কখনো আমের নব মুকুলের বেশে কবু নব মেঘ পারে, চকিতে চকিতে চলো চাহুনিতে ভুলায়েছ বারে বারে, নদী খুলে খুলে কল্লোল তুলে গিয়েছিলে ডেকে ডেকে, বনপথে আসি করিতে উদাসী কেতকীর রেণু মেঘে, বর্ষা শেষের গগন কোনায় কোনায় সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনাই শোনাই, নির্জন ক্ষণে কখনো অন্য মনাই, ছুঁয়ে গেছো থেকে থেকে, কখনো হাসিতে কখনো বাঁশিতে গিয়েছিলে ডেকে ডেকে, কি লক্ষ্য নিয়ে এসেছো এ বেলা কাজের কক্ষ কোণে, সাথী খুঁজিতে কি ফিরিছ একলা তব খেলা প্রাঙ্গণে, নিয়ে যাবে মোরে নীলাম্বরের তলে ঘর ছাড়া যত দিশাহারাদের দলে, অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে, কাজ ভোলাবারে ফেরো বারে বারে কাজের কক্ষ কোণে, আবার সাজাতে হবে আভরণে মানস প্রতিমাগুলি, নির্জন ক্ষণে কল্পনা পটে বুলাবো রসের তুলি, বিবাগী মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে, কল গুঞ্জিত মৌমাছিদের সাথে পাখাই পুষ্প ধুলি, আভার নিভিতে হবে কি রচিতে মানস প্রতিমাগুলি, দেখো না কি হাই বেলা চলে যায় সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন, এতদিন হেতা ছিনু আমি পরবাসী, হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাঁশি, আজ সন্ধ্যায় প্রাণ উঠে নিঃশ্বাসী গান হারা উদাসীন, কেন অবেলায় ডেকেছ খেলায় সারা হয়ে এলো দিন, এবার কি তবে শেষ খেলা হবে
নিশীথ অন্ধকারে মনে মনে বুঝি হবে খোঁজাখুঁজি অমাবস্যার পারে। মালতী লতাই যাহারে দেখেছি প্রাতে, তারাই তারাই তারি লুকাচুরি রাতে। সুর বেজেছিল যাহার পরশ পাতে, নীরবে লভিব তারে। দিনের দুরাশা স্বপনের আশা রচিব অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি, চোখে নাই দেখি তবু ছলি বেকি। হে গোপন রঙ্গিনী, নিমেষে আঁচল ছুঁয়ে যাই যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বললে। তিমিরে তোমার পরশ লহরী দোলে, হে রস তরঙ্গিনী। হে আমার প্রিয়, আবার ভুলিও, চিনি যে তোমারে চিনি। চেষ্টা করলাম। খুব ভালো। এটাই হচ্ছে লীলা সঙ্গিনী। হুম। আমরাও সঙ্গিনী মানে হয়েছিলাম অনেক দিনের কবিতার অনেক, সঙ্গে। হ্যাঁ আমরাও সঙ্গিনী বলো। হয়েছিলাম লীলা সঙ্গিনী, কবিতার সঙ্গে আমরাও একদম মানে সঙ্গিনী অনেক, হয়েছিলাম। মানে বুকের মধ্যে কোনো একটা ঢেউ ধরো আচমকা যখন জেগে ওঠে, সেটাই হুম, হচ্ছে লীলা সঙ্গিনী। ঠিক আছে। এরপর একটা গানে যাব, তার আগে আজকের আপনি যখন শুরুটা করেছিলেন, অর্থাৎ শুরুতে যখন বলছিলেন যে বাংলা গানের ব্যাপারে বলতে গিয়ে কবির সুমনের নাম যেমন এলো, যেমন সুমন্তবাবুর নাম এলো, সে একইভাবেই বাংলা গানের খোলনলচে বদলে দিয়েছিলেন কবির সুমন। ওই 90-এর দশকে এসে পরে এক কাপ চাই আমি তোমাকে চাই, এই যে কথা, গানের কথা যেইভাবে হতে পারে, ফাঁকি ফুলের বাইরে যে গানের কথা হতে পারে, সেটা তিনি প্রথমবার মানুষকে দিয়েছিলেন এবং মানুষ সেটা সাদরে গ্রহণ করেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেরকম সেরকম একটা মানুষের জন্মদিন, রাজা রামমোহন রায়। বাংলার নবজাগরণের প্রতিকৃতি বলা হয়। আমি এসব ভারী কথাই ওনার প্রতি যাব না। আমি বলবো না উনি ভারতের অগ্রদূত, ভারতের আধুনিক মানুষ, এসব কিচ্ছু বলবো না ওনার সম্পর্কে, কারণ এই কথাগুলোই বাতুলতা ছাড়া কিছুই না ওনার সঙ্গে। উনি যে সাহসটা, উনি যে স্পর্ধা, আজকে মনে হয় সেটা একটা স্পর্ধার জন্মদিন রাজা রামমোহন রায়। এবারে গানের প্রসঙ্গে আসছে একটু চন্দন কর্মকার, চন্দন কাকুর সাথে। কাকু, এই যে ভবানীবাবু যে কথাটা বলছিলেন, ভবানীদা যে কথাটা বলছিলেন যে আহ, এই যে একই সাথে যাপন করা, কবিতার সঙ্গে আহ, থাকা, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তুমি তো দীর্ঘদিন ধরে এই সংস্কৃতির জগতে চর্চা করছো, বিভিন্ন মঞ্চে গেছো ছুটে ছুটে, তো এমন কিছু ভালো লাগার মুহূর্ত বা যেগুলো বলতে ইচ্ছে করে, বা যারা শুনছে, যারা ভবিষ্যতে ওই জায়গায় যাবার চেষ্টা করে, মঞ্চ দাপানোর চেষ্টা করে, তাদেরকে শুনতে ইচ্ছে করে, তো সেরকম কিছু অভিজ্ঞতা যদি একটু শেয়ার করে নাও, তারপরে গানে আসছি অবশ্যই। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। আমার ভালো লাগার বিশেষ মুহূর্ত কিন্তু বারবারই মনে পড়ে। আহ, আমরা ছোট এক স্বপ্ন ছিল যে কোনো একটা বড় জায়গায় অন্তত একটা কিছু পারফর্ম করবো। প্রত্যেকেরই মনের মধ্যে একটা স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নকে পূরণের জন্য বিভিন্ন ধরনের মঞ্চে, কখনো গানে, কখনো নাটকে, কখনো যাত্রাতেও, বা যে কোনো একটা জায়গাতে যদি দর্শকের একটা হাততালি বা একটা প্রশংসা পাওয়া যায়, সেটা কিন্তু শিল্পীকে কিন্তু অনুপ্রাণিত করে, যেটা আমাকেও করেছিল। প্রথম নিশ্চয়ই। আমি আমার ক্ষেত্রে বলি, আমাদের একটি পার্শ্ববর্তী গ্রাম জামথল, সেখানে একটা যাত্রার প্রোগ্রাম ছিল। তো যাত্রার আগে ওই এলাকার মধ্যে দু একজন শিল্পী নিয়ে সেখানে একটা ছোট্ট অনুষ্ঠানের মতো করা। তো সেই অনুষ্ঠানে ওই জায়গাটা পার্শ্ববর্তী এমনি আদিবাসী প্রধান আছে ওই জায়গাটায়, দর্শক ইয়েতে, আর এমনি আমাদের হিন্দু দর্শক, বাঙালি দর্শক সবই আছে। তো সেই জায়গাতে প্রথম অনুষ্ঠান চলছে, প্রায় আধ ঘন্টার মতো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর যাত্রা শুরু হবে। তো সেই মুহূর্তে প্রথম দু একটা
অনুষ্ঠান চলার পর আমি জীবনের একটা প্রথম গানের চান্স পাই। তো সেখানে আমার একটা গান করেছিলাম, জীবনের প্রথম গান, সিস্টার বইয়ের যে গানটা ছিল, বিশ্বপিতা তুমি হে প্রভু। সেই বিশ্বপিতা তুমি হে প্রভু গানটা আমি যখন পারফর্ম করলাম, তখন নিতান্তই একটু কম বয়স, কিন্তু মানে নিজেকে খুবই ভালো লাগলো যে এরকম একটা পরিবেশে একটা আমার আনমনা ছিলাম তখন, তবুও একটা প্রথম পারফর্ম করছি, তো কিরকম লাগে সেটাই দেখলাম। খুব দর্শকের মধ্যে একটা সাড়া পেলাম, সেটা কিন্তু আমার প্রথম অনুভূতি, আনন্দের অনুভূতি। তো সেই সময় আমার চোখের থেকে জল বেরিয়ে এসেছিল অনুষ্ঠান শেষে, যে হ্যাঁ আমি জীবনের প্রথম একটা মঞ্চে করলাম। সেই হৃদয়ের সেই জায়গাতে আমার কিন্তু এখনো পর্যন্ত ওই দিনটার কথা মনে পড়ে। আর একটা নাটকের ক্ষেত্রে বলি, অনেক নাটক হয়েছে, একাঙ্ক নাটক আমরা অনেক কম্পিটিশনে করেছি। তো যখন কলকাতায় অনেক নাট্যমঞ্চে আমরা পারফর্ম করলাম, একদিন সেই দিন একটা সারা জাগানো একটা ইয়ে নাটক ছিল, একদিন সেই দিন, সত্যজিৎ সরকারের লেখা। তো সেটা আমরা একটা কম্পিটিশনে গেছিলাম, সেখানে আমাদের সব থেকে ভালো লাগার মুহূর্ত যে সমগ্র ইয়ের মধ্যে আমরা দ্বিতীয় স্থানটা পেয়েছিলাম। নাটকটা ছিল রেগিং এর উপর। তখন 19টা জেলা ছিল, 19টা জেলার থেকে 19টা টিম গেছিল। তো 19টা টিমের মধ্যে থেকে আমাদেরটা দ্বিতীয় পজিশন পেয়েছিল। তো সেই মুহূর্তে আমাদের যে দর্শক রেগিং করার পর, যে ছেলেটা ডাক্তারি পড়তে গেছে তাকে রেগিং করে সেখানে সে মারা যাচ্ছে। তো সেই যে একটা ক্লাইম্যাক্স, সেই সময়কার ট্র্যাজেডি, সেটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, তাতে সমস্ত দর্শক যারা সেখানে খল চরিত্রে ছিল, মানে সেখানে মারার জন্য উপস্থিত হয়েছিল। আমাকে বিশেষ করে, আমি ছিলাম, আমাকে আর আরেকজন, আমরা খল চরিত্রে অভিনয় করছিলাম। তো সেই দর্শকদের আমাদেরকে বলছে ওদের আগে মার, মানে যেভাবে ভিতরে ঢুকে গেছিল সেই ছেলেটা যে মারা গেল, সেইটাই আমাদের সব থেকে বড় আনন্দ, সব থেকে বেশি মানে আনন্দ পেয়েছিলাম। যে আমরা হ্যাঁ সত্যি একটা নাটক নয়, সেটা বাস্তবের একদম বাস্তবের মধ্যে পুরোপুরি মিশে গিয়েছিল, যা দর্শক যেটাকে মনের মধ্যে মেনে নিতে পারছে না যে এরা কি করলো। আর আমাদের সত্যিকারের সমস্ত স্কুল কলেজ জীবনে এই ঘটনা আকচার ঘটে, সেটা একটা মঞ্চায়িত হওয়ার পর তাদের মধ্যে একটা রাগের একটা ইয়ে হয়েছিল। আর এই সময় আমাদের চন্দন সেন ইয়েতে ছিলেন, তখন নাট্য ইয়েতে পরিচালক, তিনি কিন্তু আমাদের এই আপনার জাজ হিসাবে ছিলেন। সেটা একটা আমাদের বিশেষ মনে দাগ কেটে রেখেছে সেই মুহূর্তটা। অনেকদিন হয়ে গেল, 2007। এরকম কালের যাত্রাপথ বেয়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি হ্যাঁ, আমরা অনেকটা পথ বললাম পেরিয়ে এসেছি 2007 সাল থেকে। তো আর এবার একটা গানে ফিরে যাই। হ্যাঁ, গান করবো তো একটা। হ্যাঁ, আমার এই গানটা একটা তৎকালীন সমাজের একটা চিত্র এখানে পাওয়া যাচ্ছে। শরৎ চট্টোপাধ্যায়ের যে মহেশ গল্প অবলম্বনে এই গানটা। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না,
শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা জানি না। শরৎ বাবু ওলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গোপুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না। হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না। শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা গেল বছর বন্যা হলো, এ বছর খরা, খেতে ফসল ভাসিয়ে নিল শুকিয়ে মরা। গেল বছর বন্যা হলো, এ বছর খরা, খেতে ফসল ভাসিয়ে নিল শুকিয়ে মরা। এক মুঠো ঘাস পায় না মহিষ, দুঃখ ঘুচে না। শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা জানি না। বর্গিরার দেয় না হানা, নেই গো জমিদার, তবু কেন এদের জুড়ে নিত্য হাহাকার। বর্গিরার দেয় না হানা, নেই গো জমিদার, তবু কেন এদের জুড়ে নিত্য হাহাকার। জেনেছো দেশ তো স্বাধীন আছে ওরা বেশ, তোমার গোপুর আমি নাই তোমারই মহেশ। জেনেছো দেশ তো স্বাধীন আছে ওরা বেশ, তোমার গোপুর আমি নাই তোমারই মহেশ। এক মুঠো ভাত পায় না খেতে গোপুর আমি নাই। শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা জানি না। শরৎ বাবু ওলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গোপুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না। হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না। শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা জানি না। সাধু সাধু। সাধু সাধু। হ্যাঁ, ভবানী দাও একটু ভিডিও অফে ছিলেন। আসলে চার্জটা আমার খুব কম, আমি ভাবছিলাম যে ভিডিওটা অফ করলে চার্জটা বাড়ে, তো আমি চার্জারটা যেটা হাতে ধরে আছি, মানে ওই ফোনটাতে তো কাজ করলো না, বুঝতে মানে পারছি। এই ফোনটাতে চার্জ খুবই কম, আমি এই জন্য চার্জার দিয়ে জাস্ট ধরে আছি, এই জন্য ভাবছিলাম ভিডিওটা অফ করলে যদি চার্জটা একটু বাড়ে। ওই 27-28 চলছে আর কি, তবে বাড়ছে, এটা একটু ভালো যে মোটামুটি হয়ে যাবে। এই ধরেই থাকতে হবে ঠিক আমাকে আছে, এই ফোনটা। ঠিক বলো। আছে, আমাদের গানে কবিতায় চার্জ বাড়তে থাকুক আর চলতে থাকুক। আশা করি শেষ পর্যন্ত ঠিক সামলে নেবো আমরা। একটু আগে যে কথাটা হচ্ছিল গানের পূর্বে, চন্দ্রবাবু যে কথাটা বলছিলেন যে অর্থাৎ দর্শকের কালো মাথাগুলো যখন আমরা মঞ্চে দাঁড়িয়ে আমরা সবাই গল্প বলার জন্য তো যে নাটক করি, কবিতা বলি, আমরা গল্প বলতেই মঞ্চে উঠি আদতে। তা গান করলো সেই, এই যে গানটা একটু আগে শুনলাম শরৎবাবুকে একটা খোলা চিঠি, সেটা গল্প বলতেই চাইলো। তো গল্প বলতে কিছু হল ভর্তি দর্শকের কালো মাথাগুলো দেখি, তখন আমরা উৎসাহ পাই। তো সেরকম একটা অভিজ্ঞতা, যেটা শুনতে শুনতে আমরা কবিতায় যাব আপনার কাছে। এটা যদি এরকম অভিজ্ঞতা দিয়ে শুরু করি, তারপরে কবিতা শুনি।
একটা অভিজ্ঞতা খুব মানে ব্যাপারটা কি আমার যেটা মনে হয় মানুষের না মানে এক একটা জীবনে এক এক সময় হয়তো এক একটা নেশা থাকে, কিন্তু এই যে হাততালি পাওয়ার নেশা এটা কিন্তু একবার যার পেয়েছে আহ, তার কিন্তু আজীবন এটা বয়সের সঙ্গে বাড়তে থাকে। তো আমি এটা যেখান থেকে শুরু হয়েছিল একটা কথা বলবো, মানে এটা উম, আমরা তখন ওই অন্য একটা দলে আমি কাজ করছি, এবারে ছোটখাটো পাঠ করছি, নিজের মনের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতো, সত্যি বলছি, মানে শিল্পের প্রতি কাজ করছি বটে, আমাদের দ্বারা হবে মনে হয় হবে না, কতদিন থাকতে পারবো। তো এই অবস্থাতে একদিন আমরা একটা নাটকের শো করেছি, করে মেকআপ টেকআপ করছি, মেকআপ তুলে পরে আমরা পরিষ্কার হচ্ছি, দেখছি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, কথা বলবেন বলে। নিয়ে বললাম যে কি ব্যাপার, নি তখন বললেন যে তোমরা এই পাঠগুলো করছিলে না? বললাম যে হ্যাঁ। বললাম দেখুন আমরা তো ছোটখাটো করি, ওই যারা ভালো ভালো আর্টিস্ট মানে ওরা আমাদের সব দাদারা দিদিরা যারা আছেন ওরাই মোটামুটি করেন, আমরা একটা চেষ্টা করি। তো উনি একটা কথা তখন বলেছিলেন, সে ভদ্রলোক কে আমি জানি না, উনি বললেন বাবা তোমরা মানুষকে আনন্দ দাও, মানুষকে আনন্দ দেওয়া হচ্ছে ঈশ্বরের কাজ, তো ঈশ্বরের সেই কাজটাকে তোমরা দায়িত্ব নিয়েছো। শয়তান মানুষকে দুঃখ দেয়, ঈশ্বর মানুষকে আনন্দ দেয়, তোমরা ঈশ্বরের দূত হয়ে কাজ করছো, তোমরা কেউ ছোট নও। তো কথাটা জানি না কোন দূত হয়ে অবতার হয়ে উনি বলেছিলেন, কিন্তু তারপর থেকে না এই কাজটাকে আমার মনে হয় যে যাই পারি না কেন মানুষ তো আনন্দ পায়, মানুষ তো হাততালি দেয়। এই যে দিনের শেষে যে কর্মক্লান্ত মানুষগুলো আমাদের কাছে এসে কিছু পাওয়ার আশায় বসে যে একটু আনন্দ পাবো, আর আমরা সেই আনন্দটা যখন দিতে পারি না, মানে সত্যি বলছি আমাদের রাত্রে ঘুম হয় না, যে আজকে অনেক মানুষকে আনন্দ দিতে পেরেছি, আবার যখন পারি না খুব দুঃখ লাগে যে আজকে খুব বেশি পারলাম না, কেন পারলাম না, কোথায় অভাব। আর কিন্তু কাজটাকে ছোট মনে করি না, একদম ঈশ্বরের অংশ হিসেবে কিন্তু আমরা এখন এই মানুষকে আনন্দ দেওয়ার কাজ এটা করে যাব। তো এই বিষয়টা কিন্তু মানে খুব মনে দাগ কেটেছিল। বুঝলাম। এবার কবিতায় আসবো, একটা কবিতা দাদা। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু খুব নাড়া দিয়েছিল মনকে, হ্যাঁ, এবং এটা আজও আমি অনুভব করি। বলো। একটাই চাহিদা, কবিতা। আমরা কবিতাই করি, বাস কবিতাই এখন যাপন করবো আমরা। আচ্ছা ঠিক আছে, এবার একটু অন্য টাইপের একটা কবিতা করি। হ্যাঁ, এটা আমি একটা আমার বন্ধুর মুখে শুনেছিলাম, যেমন এই তোমার মুখে না সেদিন শঙ্খ ঘোষের কবিতাটা শুনে আমি, ওই তুমি ছাতনা রাস্তাতে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছিলে, মানুষগুলো সব ঘর ঢুকে গেছে দেখানোর জন্য, এবং একটা তুমি এর তুমি কবিতা করছিলে শঙ্খ ঘোষের, তো আমার খুব ভালো লেগেছিল কবিতাটা শুনেছি, কিন্তু তোমার মুখে শুনে আমার অন্যরকম লাগলো, নিয়ে আমি আবার সেই কবিতাটা না বারবার পড়েছি। তো এই কবিতাটা আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম, এক প্রবাসী বন্ধু, তারপর এই কবিতাটা আমি বারবার পড়ি এবং বলারও চেষ্টা করি। কবিতাটা হচ্ছে বাংলাদেশের একজন কবি সুজন বড়ুয়া, তার কবিতা কৃষ্ণচূড়ার কাছে। তো এটা একটু ভালো লাগে, কেননা এটার পিছনে একটু ভাষা আন্দোলনের ব্যাপারটা আবার অল্প করে আছে, অনেক কিছুই যুক্ত হয়ে আছে। কবিতাটা হচ্ছে কৃষ্ণচূড়ার কাছে। কৃষ্ণচূড়া, তোমার এ নাম কে দিয়েছে, কে? নিষ্কালনা হয়ে যদি লাল হয়ে ফুটবে, আলতা রঙে এমন যদি সাজবেই বারবার, তোমার কেন কৃষ্ণচূড়া নাম হয়েছে আর? লাল পরাগে ডাল রাঙিয়ে রাঙিয়ে নিজের মুখ, আমার মাকে কাঁদিয়ে তোমার কেমন বলো সুখ, কি সুখ বলো মায়ের মনে ঝলক তুলে আজ, ভাই হারানো বোন হারানো আগুন ছবির ভাঁজ। নিঝুম এক রাতের বেলা মা দিয়েছেন ঘুম, দাদার চোখে আলোর ধাঁধা, ঘুম দিল না চুম। মাকে রেখে তখন আমার দাদা সূর্য সেন পূব আকাশে উঠবে বলে পশ্চিমে ডুবলে। প্রীতিলতা, নাম শুনেছ? সে যে আমার বোন, রং তুলিতে দেশ আঁকত, আঁকত ঘর উঠোন, একেই তুলি ক্ষয় করেছে জয় করেছে ভয়। প্রীতিলতার সেসব স্মৃতি পরম প্রীতিময়। ভাইয়ের কথা বলবো আরো, শুনবে কি তারপর?
সবুজ মাঠে নামলো যখন জমকালো নীলকর, ধানের গানে প্রাণের বাঁশি বাজিয়ে তিতুমির মরণ বরণ করেও রাখলো উঁচু শির। আমার ছিল আর এক ভাই, জানো কি তার নাম? দুরন্ত সে উড়ন্ত নীলকণ্ঠ ক্ষুদিরাম। আগল ভাঙা পাগল হবার জন্যে 12 মাস যুদ্ধ করে জড়িয়ে নিল গলায় রুদ্ধশ্বাস। আমার আছে 2 সোনা ভাই, আসাদ মাতিওর, মিছিল নিয়ে পেরিয়ে গেল রক্ত সমুদ্র। বর্ণমালাই স্বর্ণমালা গাঁথতে গেল সেই। রফিক সালাম কেউ আসেনি, বাড়িতে কেউ নেই, নিঝুম পাড়া, মেঘলা দুপুর, একলা আমার মা। কৃষ্ণচূড়া লাল হয়ে আর কষ্ট দিও না, কৃষ্ণচূড়া লাল হয়ে আর কষ্ট দিও না। কেমন লাগলো? কিছু কবিতার পরে নীরবতাই হচ্ছে, আর কিছু বলার থাকে না, সেরকম একটা জায়গা এই কবিতার পরে শোনার পরে। আসলে এই মাসটা তো কৃষ্ণচূড়া লাল হবার একটু মাস। আগে যেটা শুনছিলাম মানে হুম হুম সেটাই। আহ আমরা যেটা বলছিলাম একটু আগে কথা প্রসঙ্গে যেটা আসছিল বারে বারে আমাদের কাছে, তো এই মাসটা যেমন ওই কথাটা কৃষ্ণচূড়া লাল হওয়ার মাস অবশ্যই, বা শুরুতেই যেটা প্রসঙ্গে আমরা ছুঁয়ে গেলাম, ভাষা আন্দোলনের কথা। 1952 21 ফেব্রুয়ারি যেমন আছে, একইভাবে 1961-তে যে ঘটনা ঘটেছিল অসমের শিলচরে বারাক উপত্যকায়, যে ঘটনা ঘটে এই 19শে মে যেটা আমরা পেরিয়ে এলাম সদ্য, সেই স্মৃতি এখন রয়েছে। আবার একই রকম ভাবে আমাদের পুরুলিয়ায় মানভূম জেলা যে ভাষা আন্দোলন, সেই আন্দোলন রয়েছে। আচ্ছা, এখন একটা কথা, এই সময় দাঁড়িয়ে আমরা যারা বাংলা সংস্কৃতি বাংলা সাহিত্যের চর্চা করছি, একটা কথা ঘুরে ফিরে বারে বারে আসে যে বাংলা ভাষার পিঠ নাকি দেওয়ালে ঠেকে গেছে। এটা কি সত্যি? কি মনে করেন আপনারা, মানে দাদা কি মনে করো, কাকু কি মনে করো, এটা যদি ব্যাখ্যা করো একটু তোমার মতো করে, যে এই সময় দাঁড়িয়ে সত্যি কথাটা বলা চলে, বা যদি ঠেকে গেছে তাহলে আমাদেরও তো দায়বদ্ধ থাকে যারা আমরা শিল্প সংস্কৃতি চর্চা করছি সেই জায়গায় দাঁড়িয়ে। আমি বলি প্রথমে, আমার যেটা মনে হয়, যেটা হচ্ছে সেই নচিকেতার একটা লাইন আছে না, মানে দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন। হুম হুম আমার যেটা মনে হয়, একটা হচ্ছে যে আমাদের একটা যেন আন্তর্জাতিক ভাষা তৈরি করা হচ্ছে, একটা সার্বজনীন একটা জগাখিচুড়ি একটা ভাষা, যেটা টিভি মিডিয়ার দৌলতে, এবং সেটাতে বাংলা অনেকটা বিপন্ন হয়ে যাচ্ছে। মানে যেটা আমাদের সত্যিকারের, যেটাকে আমরা সাধু বাংলা ভাষা বলি, কলকাতার বাংলা ভাষা, তো সেটার বিরুদ্ধে একটা লড়াই অবশ্যই চলছে। এবং অনেক মানুষ এখন ভালোভাবে সেইটার ব্যাপারে বাংলা নিয়ে অনেক কাজ করছেন, অনেক ভালো কবিতা হচ্ছে। এবং সব থেকে বড় কথা কি, আমাদের যে জেনারেশনটা, আমাদের ছেলেমেয়েরা, আমরা যত ইংলিশ মিডিয়ামে পড়ি না কেন, আলটিমেটলি ঘরে এসে কিন্তু বাবা মায়ের সাথে তারা বাংলাতে এখনো কথা বলতে বাধ্য হচ্ছে। তো তারা এখনো বাংলাটা জানে। তো আমার যেটা মূল একটা আফসোসের জায়গা, যেটা হচ্ছে আঞ্চলিক যে বাংলা ভাষা, কারণ এটাও বাংলা ভাষা, আমাদের বাংলার বাঁকুড়ার যে ভাষা, পুরুলিয়ার যে ভাষায় যে বলে পুরুলিয়ার ভাষা আন্দোলন, শিলচরের আমাদের বাঙালিদের যে আন্দোলন, এই যে আঞ্চলিক যে বাংলা ভাষা, এইটা যেন বড় বেশি বিপন্ন করে তোলা হচ্ছে। এবং এইটা বিপন্ন করে তোলা হচ্ছে, চলচ্চিত্রে তোলা হচ্ছে। আজকে পুরুলিয়ার গান বলে যেটাকে প্রচার করা হচ্ছে, পুরুলিয়ার ভাষা বলে যেটা প্রচার করা হচ্ছে, পুরুলিয়ার ঝুমুর যেটাকে বলা হচ্ছে, এটা আদেও পুরুলিয়ার ঝুমুর নয়, যে মানে যে এটা পুরুলিয়ার ভাষা নয়। অথচ এগুলোকে নিয়ে টিভিতে ব্যঙ্গ করে অনেক সিরিয়াল তৈরি হচ্ছে। সেই সিরিয়ালে যে পুরুলিয়ার যে ক্যারেক্টার, সে যে ভাষায় কথা বলছে, আমরা যারা বাঁকুড়া পুরুলিয়ার মানুষ, আমরা বুঝতে পারছি যে এটা একটা অত্যন্ত অপমানজনক, কিন্তু হয়তো কলকাতার লোক সেটা বুঝতে পারছে না। তো এই আঞ্চলিক বাংলা ভাষার একটা কিন্তু
সংকট আছে। এই সংকটটা থেকে রক্ষা করার লড়াই অনেকেই করছেন, অনেক নাটকের দল আছে যারা কিন্তু এই আঞ্চলিক নাটক এখন করছেন, এবং আমার বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমি প্রচুর টিম দেখেছি, প্রচুর ভালো ভালো ছেলে কিন্তু এই আঞ্চলিকতার উপরে কাজ করছে, খুব মানে সাধু কাজ করছে। এটা একটা লড়াই চলছে, কারণ আঞ্চলিকতাকে না একটা বিনষ্ট করার একটা প্রক্রিয়া যেন সারা পৃথিবী জুড়ে একটা চেষ্টা চলছে। এবং আমরা যখন দেখতে পাই যে প্রতিদিন অনেকগুলো করে উপভাষার আমাদের মৃত্যু ঘটে, তখন সত্যি মনের মধ্যে একটা ভয় লাগে বটে যে আগামী কোনো প্রজন্ম হয়তো যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে যে বাঁকুড়ার ভাষা এটা বাকরি ভাষা, অথচ আমাদের ভাষার মধ্যে যে মিষ্টতা আছে, অনেকে আঞ্চলিক কবিতা বলে বিখ্যাত হচ্ছেন, কিন্তু কারণ এই ভাষার মিষ্টতাটাকে ব্যবহার করে, কিন্তু সঠিকভাবে আবার অনেক দেখেছি অনেকে বাঁকুড়ার কবিতা বলে যেটা কবিতা বলছে সেটা কিন্তু আমাদের মাতৃভাষা নয়, সেটাকে কিছুটা ব্যঙ্গ করা, মানে কিছুটা ব্যঙ্গ করে একটা মঞ্চে উপস্থাপিত করলো, যারা শুনছে তারাও জানে না কোনটা প্রকৃত বাঁকুড়ার ভাষা কি পুরুলিয়ার ভাষা, তারা হাততালি দিচ্ছে, এও কিছুটা ব্যঙ্গ বিদ্রুপ করে যেন একটা নিজেকে হাইলাইটস করছে। এটাকে নয়, ভাষাকে কিন্তু ভালোবেসে কাজ করতে হবে। ওই যে আমাদের দাদা গান গাইছেন, ভালোবেসে যে বিভিন্ন তিনি বলছেন নাটক করেছেন, এই যে আগে কিন্তু সংস্কৃতিটাকে ভালোবাসতে হবে। আমার মুখ দিয়ে যদি কোনো আঞ্চলিক কথা বেরোই, আমি যদি কোনো পুরুলিয়ার ভাষা কি বীরভূমের ভাষা কি উত্তরবঙ্গের ডুয়ার্সের ভাষা আমি শিখতে যাই, আমার কিন্তু সেই অঞ্চলের প্রতি ভালোবাসা চাই। এই ভালোবাসাটা অঞ্চলের প্রতি ভালোবাসা থেকে সেই জায়গার ভাষার ভালোবাসা তৈরি হবে। এইটা একটা কিন্তু জোর লড়াই, আঞ্চলিকতা রক্ষার একটা লড়াই আমাদের লড়তে হবে কৌশিক। এটা আমরা যারা এখানে অবস্থান করি আমাদের লড়াইটা বেশি, কারণ এখানকার একটা ঝুমুর গানকে কলকাতায় নিয়ে গিয়ে অন্যভাবে একটু মিউজিক ট্র্যাক ফেলে তার কিছু শব্দকে উল্টে সেইটাকেই একটু র্যাপ ট্যাপ দিয়ে পরে সেটাকে প্রসিদ্ধ করা হচ্ছে। কিন্তু প্রকৃত আমাদের যে এখানকার যে মানুষগুলো খেতে না পেয়ে দিনের পর দিন যে ঝুমুরগুলো রচনা করছে, আরো যেসব আজকে আমাদের ছবির উপরে যে গানগুলো রচিত হচ্ছে, তারা সেভাবে সম্মান পাচ্ছে না, সেই জায়গাটা পাচ্ছে না, সেই স্পেসটা পাচ্ছে না। আবার একদিকে যেমন পাচ্ছে না, আবার একটা লড়াইও কিন্তু চলছে। তো এটা একটা আগামী দিনের আমাদের কিন্তু একটা জোর লড়াই। যারা আমরা একটু বুকের মধ্যে ভালোবাসা আছে এই জায়গাটার প্রতি, আমাদের এখানকার ভাষাকে নিয়েও লড়াই করতে হবে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আঞ্চলিক ভাষা বাণিজ্যজাত করা হচ্ছে, সেটা বিপণনের পণ্য করে তোলা হচ্ছে, কিন্তু রক্ষা হচ্ছে না এক কথায় বলতে গেলে। তো সেই প্রসঙ্গে যদি কোনো এই প্রসঙ্গে কোনো গান বা কিছু শোনা যায় কিছু। হ্যালো, মানে কোন ধরনের গান বলতে চাইছো? হ্যাঁ হয়েছে, শোনা যাচ্ছে। আঞ্চলিক কোনো গান? কোন আমি ধরনের? বলছি কোন কোন ধরনের? হ্যাঁ, যে আঞ্চলিক হতে পারে বা আমাদের ভাষাকে স্মরণ করে। হ্যাঁ, আঞ্চলিক গানও চলতে পারে, বা আমাদের ভাষা স্মরণ করে কোনো গান, মানে এই যে 19শে মে পেরিয়ে এলাম বা ভাষা আন্দোলনের কথা হচ্ছে সেই প্রসঙ্গে, বা অন্য কোনো গান, আমাদের বাংলায় গান যে কোনো শুনতেই পারি, আমার ভাষা বাংলা ভাষা, সেই ভাষার কোনো গান। আচ্ছা, আঞ্চলিকের উপরে একটা ভাটিয়ালি চলবে? ভাটিয়ালি বলছে একটা নিশ্চয়ই 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 চলতে পারে, কেন চলবে না? আঞ্চলিক ধরনের। মেয়েদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আমাদের এই গানটি, মায়েদের প্রতি শ্রদ্ধার্ঘ্য এই গানে। নিশ্চয়ই। এবং আজকে রামমোহনের জন্মদিন, খুব যথার্থ হবে গান। হ্যাঁ, আচ্ছা, মায়েদের প্রতি শ্রদ্ধার্ঘ্য আমার এই গানে।
মাইয়ারা তো বাহরের জলে ভাইসায় আসে না, মাইয়ারা তো বাহরের জলে ভাইসায় আসে না। যদি কারো মাইয়া হয় লোকে মন্দ কপাল কয়, যদি কারো মাইয়া হয় লোকে মন্দ কপাল কয়, আবার কোলা হইলে মুখেতে আর, কোলা হইলে মুখেতে আর হাসি ধরে না। মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না, মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না। কোলাই দেবে বংশের বাতি, ধরবে বাপের হাল, কোলার ভাতের আশায় মানুষ কত সোনার ছাল। কোলাই দেবে বংশের বাতি, ধরবে বাপের হাল, ও মনরে মনরে কোলাই দেবে বংশের বাতি, ধরব বাপের হাল, কোলার ভাতের আশায় মানুষ কত সোনার ছাল, কোলার ভাতের আশায় মানুষ কত সোনার ছাল। আবার কোলা যদিও মানুষ হয়, কোলা যদিও মানুষ হয়, মাইয়া নিষ্ঠুর হয় না। মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না, মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না। মাইয়ারা তো পরের লোকে দেখের সংসার, মায়ার হাতে সুখ শান্তি ভালোবাসার ভার। মাইয়ারা তো পরের লোকে দেখের সংসার, মায়ার হাতে সুখ শান্তি ভালোবাসার ভার। একই রক্ত ধারা যে বয় দুজনার হিয়া, মনরে মনরে একই রক্ত ধারা যে বয় দুজনার হিয়া। জন্ম দিতে মা জননী একই কষ্ট পায়, জন্ম দিতে মা জননী একই কষ্ট পায়। যদি কোলা হয় রে চোখের বালি, কোলা হয় রে চোখের বালি, মাইয়া নিষ্ঠুর হয় না। মাইয়ারা তো বালির জলে ভাইসায় আসে না, মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না। যদি কারো মাইয়া হয় লোকে মন্দ কপাল কয়, যদি কারো মাইয়া হয় লোকে মন্দ কপাল কয়, আবার কোলা হইলে ঘরেতে আয়, কোলা হইলে ঘরেতে আয় হাসি ধরে না। মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না, মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না, মাইয়ারা তোমাদের জলে ভাইসায় আসে না।
সাধু সাধু। আহ, এরপরে গান কবিতা যেমন চলছিল, একটু বলে নি। আমরা গানটা শুনছিলাম, দর্শকদের দুষ্ট বলা উচিত, আহ চন্দন কাকুর পিছনে একজন ভদ্রলোক যিনি তবলা বাজাচ্ছেন সমানে, তাকে আংশিক ভাবে দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায়। জানি না দর্শক কতটা দেখতে পাচ্ছে, সেই মানুষের নাম রুনা কর্মকার, তার নামটা যদি লেখা উঠে উঠে দেখা যাচ্ছে। তিনি এতক্ষণ ধরে তবলায় সঙ্গত করে যাচ্ছে। আমরা হয় না যে একটা সম্পূর্ণ তখনই হয় যখন মানে সবটা পরিপূর্ণ হয়। তাই তার নামটা না বলে সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যেত আমাদের সামগ্রিক অনুষ্ঠানটি। আহ রুনা কাকু ব্যক্তিগতভাবে তবলা বাজানোর সাথেও আমি যতটুকু চিনি নিয়মিত লেখালেখি করেন, কলম ধরেন। যেমন একইভাবে কাকু কবিতা বলেন বা কলম ধরেন সেই প্রসঙ্গে। তো একটু একটু অন্য ধরনের একটু আলোচনায় যাই, মানে গান কবিতা হচ্ছে একটু কথাবার্তা বলি, একটু আমরা আলোচনা করি। আহ যে প্রসঙ্গে কথা বলছি, এখন আমরা এমন একটা সিচুয়েশন, এমন একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে রয়েছি যে মানুষ ভয় পাচ্ছি, বাইরে বেরোতে ভয় পাচ্ছি। আমাদের অনুষ্ঠানের নাম যতই ঘরে বাইরে হোক, আমরা ঘরেই থাকবো, বাইরে যতটা সম্ভব কম বেরোবো। বেরোলেও স্বাস্থ্যবিধি মেনে বেরোবো। ভবানী বাবু রয়েছেন আমাদের স্বাস্থ্য, মানে স্বাস্থ্য দপ্তরের মানুষ। মানে শাস্ত্র নয়, স্বাস্থ্য, মানে স্বাস্থ্যগত ভাবেই কথাগুলো বলবেন। যে আগে যে সমস্ত কথা শাস্ত্রগত ভাবে বলা হতো, এখন সেটা স্বাস্থ্যগত ভাবে বলতে হবে সমস্ত কথা ভালো থাকার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আহ, আমাদের এই গান, আমাদের এই বাজনা, গান বাজনা, কবিতা, নাটক, এগুলো কিভাবে আমাদের বাঁচার অঙ্গ হয়ে উঠতে পারে। এই থিয়েটার, এই নাটক, কবিতা, গান বাজনা সবকিছু সত্যি কি আমাদের বাঁচার অঙ্গ হয়ে উঠতে পারে? ভবানীদা কি বলছে একটু শুনে নেবো। উম দেখো, একটা জিনিস বলি যে মানে এই সময়ের যে পরিস্থিতি আর কি, হ্যাঁ, আমি দুটো জিনিসকেই মেলাই যে আমাদের ডাক্তারবাবুরা যা বলছেন আর আমরা যারা সাংস্কৃতিক লড়াইয়ের কর্মী আমরা যা বলছি, এই দুটোর মধ্যে কোথায় দেখো কি সুন্দর একটা মিল তৈরি হচ্ছে। আজকে সব থেকে আমাদের মানে মানুষ না, মানে নিজের মুখ, নিজের চুল, নিজের হাত পা এগুলো নিয়ে অনেক বেশি সচেতন ছিল, কিন্তু আমাদের যে যে ফুসফুসটা এটাকে নিয়ে কিন্তু আমরা সেভাবে সচেতন ছিলাম না, মানে সাধারণ মানুষের কথা বলছি। তো আজকে এই যে ধরো প্রত্যেককে বলছেন যে একটা যোগা করতে, যোগাতে শ্বাসের ব্যায়াম করতে এবং এই শ্বাসাঘাত এগুলোকে মেনটেন করতে, যার ফলে আমাদের ফুসফুসটা যাতে একটু শক্তিশালী হয়। কেউ বলছেন শাঁখ বাজাতে, কেউ বলছেন সকালবেলায় উঠে সূর্য প্রণাম। তো আজকে অনেকেই ধরো এগুলো শিখছেন, হয়তো মরণের ভয়ে অনেকে সূর্য প্রণাম ইউটিউবে দেখছেন, কেউ শাঁখ কিনে বাজাচ্ছেন। আবার যারা কিছুই পাচ্ছেন না তারা ওই অক্সিমিটারে অক্সিজেনটাই মেপে করে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। তো বিষয়টা হচ্ছে, আমরা যারা সাংস্কৃতিক কর্মী আমরা দেখো এই কাজটা কিন্তু আমরা করি। মানে এই যে দাদা গান গাইছেন, এই যে ছোটবেলা থেকে একজন এই বেলোর টেনে এই যে একটা সা থেকে আমি ওই সা পর্যন্ত উঠবো, এগুলো কিন্তু আমাদের ফুসফুসকে, এটা একটা যোগান। আজকে যিনি কবিতা বলছেন তার দমটা ধরে কিভাবে আমরা পুরো লাইনটাতে নিয়ে গিয়ে পরে শেষে আমরা শব্দটাকে আমরা বাতাসটা ছাড়বো, এটাও কিন্তু একটা যোগান। আজকে আমরা যারা নাটক করি, আমরা নাটকের শুরুতে যেরকম ফুটবল খেলার আগে আমরা বলি যে উইদাউট যদি কেউ অ্যাথলেটিক না হয় তার ফুটবল খেলা উচিত না, ঠিক তেমনি আমরা যারা নাট্যকর্মী, এটা কৌশিকও ভালো করে জানো, যে আমরা আগে কিন্তু ওয়ার্ম আপ করি। আমরা আগে হাত পা মাথা ঘাড় যে কোনো কারণ, আমরা জানি নাটক করতে করতে যে কোনো সময় আমাদের যে কোনো অঙ্গ আমাদের একটু মুশকিলে পড়ে যেতে পারে। তো সেই জন্য প্রত্যেকটাকে সচল করা এই কাজটা কিন্তু আমরা করি। তাহলে আমরা যেটা সাংস্কৃতিক কর্মী হিসেবে যে চর্চাটা করি এটাই আমাদের কাজ। কিন্তু মানে নাটকটা করলাম সেটা তো সেই মা দুর্গা তৈরির মতন, কিন্তু মা দুর্গার ওই খড় বাঁধা, মাটি দেওয়া, বাঁশ বাঁধা, এটা হচ্ছে কিন্তু ওই শারীরিক চর্চাটা, যেটা গানের মানুষরা তারা বেলোট টেনে করেন, কেউ তানপুরাতে করছেন, কেউ হয়তো আবৃত্তি শিল্পীরা কিছু উইদাউট ইনস্ট্রুমেন্টেই তারা সে কাজটা করছেন, দম ধরে রাখা, দম ছাড়া। নাটকের ছেলেরা আমরা করছি। আজকে এটাকে কিন্তু বারবার করতে হচ্ছে। তাহলে আমার সাংস্কৃতিক চর্চা এক ধরনের যোগা, যেটা আজকে করোনার পরিস্থিতিতে আমাদের এই ফুসফুসটাকে কিন্তু সতেজ রাখতে সাহায্য করছে। সুতরাং নিয়মিতভাবে, যিনি কোনো ফাঁকি ছাড়া, আমি দেখেছি অনেক, আমি 70-80 বছর মানুষ দেখেছি, তারাও কিন্তু রেগুলার গান না করুন, রেওয়াজটা কিন্তু আধ ঘন্টা করবেনই। তাহলে এই যে আধ ঘন্টা, ওটা কিন্তু তার যোগা। এই যোগাটা কিন্তু তার ফুসফুসকে কিন্তু সতেজ রাখে, সবল রাখে, এবং আমাদের ফুসফুসটা
প্রায় লাখ লাখ ছোট ছোট বেলুন আছে। দুঃখের ব্যাপার হচ্ছে যে যারা ভালো অ্যাথলেটিক্স তারা ছাড়া আমরা এই ফুসফুসটা নিয়ে আসি, কেঁদে পরে ফোলাই, এইটাকে আমরা যত রকম ভাবে টর্চার করি এবং চলে যাই পৃথিবী থেকে একসময়। এইটার পুরো অংশটাকে আমরা ব্যবহারই করতে পারি না। যারা 40 থেকে 50% ব্যবহার করেন তারাই বিরাট ব্যাপার। আমরা বলি এই যাত্রার লোকটা এত দম, ও মঞ্চে উঠলে একদম কাঁপিয়ে দিচ্ছে। আসলে কি, সে তার ফুসফুসের হয়তো 50 থেকে 60% ব্যবহার করছে। এইটা আমরা যারা সাংস্কৃতিক চর্চা করছি, আমরা কিন্তু এই নিয়মিত ভাবে কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধটা আমরা কিন্তু অনেক আগে থেকে শুরু করে দিয়েছি। আজকে যারা দায়ে পড়ে হয়তো ভাবছেন যে এইটা করতে হবে সেটা করতে হবে, সুতরাং আজকে সাংস্কৃতিক চর্চা শুধুমাত্র কিন্তু সময়ের অপচয় নয় বা এটা হচ্ছে বিলাসিতা নয়, এটা কিন্তু আমার শারীরিক বিকাশের একটা প্রধান জায়গা। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা মানসিক বিকাশের জায়গা। আজকে সবাই ভয়ে, কেউ কুঁকড়ে ঘরে আছে, কেউ ঘন্টায় ঘন্টায় টিভি দেখছে, কেউ অক্সিমিটারে অক্সিজেন দেখছে, কেউ সিঁড়ি দিয়ে ওঠানামা করে পালস বিট দেখছে। মানসিক ভাবে কেমন যেন একটা, আমরা যেন সবাই একটা কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু বা আজকে ধরো সেই চারণ কবি থেকে শুরু করে রবীন্দ্রনাথ সবাই বলেছেন যে মরার আগে মরবো না। কেন? অর্থাৎ মানসিক জোরটা রাখতে হবে। ডাক্তারও বারবার বলছেন যে যিনি এই লড়াইয়ে মানসিক জোরটা ধরে রাখতে পারে শেষ মুহূর্তে পর্যন্ত ডাক্তারদের সঙ্গে সহযোগিতা করছেন, সেই রুগীটা কিন্তু ঘরে ফিরে আসছে। আর যে ওই অ্যাম্বুলেন্সে চেপেই ভাবছে যে পাশের বাড়ির লোকটা চলে গেছে, তাহলে আমিও আর আসতে পারবো না, তার পক্ষে কিন্তু মানে ডাক্তারের চিকিৎসাটা ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ আমরা ভয় পেলে আমাদের অক্সিজেন স্যাচুরেশন কমবে, এটা হচ্ছে একটা সহজ কথা। আর আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের অক্সিজেন স্যাচুরেশন বাড়বে। সুতরাং সংস্কৃতি চর্চা হচ্ছে, আমি বলবো এটা হচ্ছে সমস্ত রোগের বিরুদ্ধে লড়াইয়ের একটা প্রধান হাতিয়ার, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। সুতরাং এখনকার, আগেকার দিনে ছেলেদের আমাদেরকে মেরে মেরে ঘর থেকে আমাদের খেলতে পাঠাতো, এখনকার ছেলেদেরকে খেলতে গেলে পরে মারা হয়। আর আমরা খেলতে না গেলে আমাদেরকে মেরেছে। তুই কি করছিস বিকেল বেলায়, না খেলে পরে কি করছিলি, আড্ডা মারছিলি, খেলতে যাবি, খেলতে গেলে দেখতে পাবো 10টা ছেলের মাঝখানে। এই যে খেলতে যাওয়া, এই যে আজকে গান বাজনা নাটক সংস্কৃতির মধ্যে থাকা, এই যে মানসিক একটা বিকাশ, এটার পিছনে একটা বিজ্ঞান আছে। আমাদের মাথার বেশ কতগুলো হরমোন আছে, যে হরমোন গুলোকে আমরা ক্ষরণ করাতে পারি না, যেগুলো সহজে ক্ষরিত হবে না, কিন্তু সাংস্কৃতিক চর্চার মধ্যে সেগুলো ক্ষরিত হয় এবং সেগুলো আমাদের জীবন ধারণের জন্য প্রধান দরকার। এগুলো আমাদের আয়ুকে বাড়িয়ে দেয়, এগুলো আমাদের মানসিক একটা মানে এই প্রতিবন্ধকতাকে কাটানোর চেষ্টা করে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে এই সময় যারা শুরু করেছেন তারা চর্চাটা নিয়মিত করে যান। শুধু শুরু করলে তো হবে না, চর্চা করতে হবে, ঘুম থেকে উঠেই চর্চায় থাকতে হবে। যিনি চর্চায় থাকেন না তার সেই শিল্প কোনো কাজে লাগবে না। আর যিনি চর্চার মধ্যে থাকবেন তিনি যে অংশে আজকে অবস্থান করছেন না কেন, তার একদিন না একদিন সেটা বিকাশ লাভ করবে। এবং আমি বলবো করোনার পরিস্থিতিতে আপনার এটা শারীরিক বিকাশেরও কাজ লাগবে, মানসিক বিকাশের পক্ষে কাজে লাগবে। এবং করোনার বিরুদ্ধে যুদ্ধের প্রধান হাতিয়ার আমার মনে হয় যারা আক্রান্ত হইনি, যারা আক্রান্ত হয়েছি তারা ডাক্তারের হাতে চলে গেছি, যারা হইনি সংস্কৃতি চর্চাটা শুরু করুন। যার যা ভালো লাগে নিজের মতন করে সংস্কৃতি চর্চা করুন, ঘরে বসে এককভাবে সংস্কৃতি চর্চা করুন এবং এইভাবে ফেসবুক লাইভ করে আমাদের সঙ্গে যোগদান করুন। এর বাইরে কোনো কথা। এই যে এতক্ষণ আমরা এই যে সময়টা কাটাচ্ছি, আজকে আমাদের একটা মানসিক যে বিকাশটা করছে না, আজকে আমাদের মাথার যে হরমোন গুলো বিকশিত হবে, হ্যাঁ, সেরোটোনিন থেকে শুরু করে কিছু কিছু হরমোন আছে যেগুলো সহজে আমরা বিকশিত করতে পারি না। সেগুলো ভালো খেলে বা ভালো একটা শুনলে বা ভালো একটা কাজ করলে বা ভালো একটা কিছুর মধ্যে থাকলে সেগুলো বিকশিত হয়। এগুলো কিন্তু খুব দরকার জীবনের পক্ষে। সুতরাং প্রত্যেকটা মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করা উচিত যে এই সময়ে দাঁড়িয়ে আর কিছু না হোক, ঘরে যখন ভালো লাগছে না গান শুনুন কিংবা গান করুন, বই কবিতা পড়ুন, নয় কবিতা জোরে জোরে বলুন। কালকে যেরকম কৌশিক ভাই কবিতার বই নিয়ে বসেছিল, ওরকম কবিতার বই নিয়ে বসুন, কবিতাগুলো পাঠ করুন, মানে বোঝার চেষ্টা করুন, কবিতা উচ্চারণ করুন, জোরে জোরে করুন, উদাত্ত কণ্ঠে করুন, পাশের বাড়ি কেউ শোনান, এগুলো করুন। নাটকের অন্ততপক্ষে আমাদের যে ফিজিক্যাল চর্চাগুলো করি সেগুলো ইউটিউব গুলোতে দেখুন, সেগুলো চর্চা করুন, একাই ঝাপান লাফান স্কিপিং করুন, এগুলো একটা জায়গা। এগুলো কিন্তু এই সময়ে দাঁড়িয়ে খুব খুব দরকার। মানুষের কিন্তু এইগুলো থেকে সরে এসেছিল বলেই কিন্তু আমার মনে হয় আজকে এত বেশি মানুষ ভেঙে পড়েছে। নইলে এর থেকে ধরো মানে আরো কঠিন সিচুয়েশন আগেকার মানুষ কিন্তু পেরিয়ে এসছে।
হ্যাঁ, আমরা অনেকটা আলসি হয়ে গেছিলাম বলে কিন্তু আজকের এই পরিস্থিতিটা আমাদের এতটা কষ্ট লাগছে। নইলে কিন্তু আগেকার মানুষ ধরো কোনো ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, চিকিৎসা ছিল না, কত কত রোগের বিরুদ্ধে লড়াই করে আজকে আমাদেরকে এই জায়গায় এনে দিয়েছে বলতো। এইটা যদি তাদের লড়াইয়ের কথাটা যদি ভাবি, তাহলে আজকে আমরা যে লড়াইটা করছি এটা কিছুই না, আমরা পুরো আধুনিক ফেসিলিটিস এর মধ্যে করছি। কিন্তু অসুবিধা হচ্ছে যে তাদের অনেক সংস্কৃতি মনস্ক ছিলেন তারা, আমরা কিন্তু সেখান থেকে অনেক কতিপয় মানুষ হয়ে গেছি। এটাকে বাড়াতে হবে। আর কিছু বলছি না। একদম যথার্থ বলেছেন। যথার্থ বলেছেন। এরপরে একটু চন্দ্রকাকুকে যাব কবিতা নিয়ে। আহ, কাকু নিয়মিত কবিতা চর্চা করে, বা এই প্রসঙ্গে ভনেও যে কথাটা বলছিলেন যে কবিতা চর্চা বা যারা গানের এই চর্চা করে যায় বেলো ধরে সা থেকে সা পর্যন্ত ওঠানামা করছে, আমাদের যে চর্চা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আহ কাকুর প্রথম কবিতার সঙ্গে একটা সখ্যতা ছিল, তারপরে আস্তে আস্তে গানে আসা, যেটা শুরুতেই বলছিল। তো কাকু একটা কবিতা দিয়ে একটু হোক না, কবিতা একটা কিছু। এটা করছি। আমার নিজস্ব লেখা একটা কবিতা আমি শোনাচ্ছি। আমার স্বরচিত নিশ্চয়ই। কবিতা একটা পড়ছি। আর তারপরে একটা করোনা নিয়ে অন্যজনের একটা কবিতা পড়ব। কবিতার নাম স্বপ্ন নীড়ের স্বপ্নেরা। স্বপ্ন নীড়ের স্বপ্নেরা। লাল নীল সবুজ রঙিন স্বপ্নেরা আগের মতো আর আসে না। কেন জানি না, রং ফ্যাকাশে হয়ে মিলিয়ে যাচ্ছে ওরা আমার জীবন থেকে। যেদিন ভালোবাসার রং ছড়িয়ে সুগন্ধি ফুলের সুবাসে বিভোর হয়ে স্বপ্নেরা আসতো আমার স্বপ্ন নীড়ে, ক্ষণিকেই মাতোয়ারা হতাম তাদের সাথে। নুপুর নিক্ষণ বেজে উঠত নিশীথ গভীরে, শান্তি স্নিগ্ধতার আলিঙ্গন সবই লাগতো সুন্দর মনোরম। জ্যোৎস্নালোকিত পরিবেশে আনন্দের গণ্ডিতে বন্দি আমি, হাতের নাগালে স্বপ্নগুলোকে পেয়ে হতাম ভীষণ খুশি। স্রোতের নিয়মে দিন আসে দিন যায়, কিন্তু আজ আর স্বপ্নেরা আসে না। আমার ভালোবাসার ইমারত এই স্বপ্ন নীড়ে। বোধহয় আমার স্বপ্ন নীড়ের পাথরগুলো খসে গেছে নীতিহীনতার প্রবল ধাক্কায়। মাটি গলে গেছে বিবেকের প্রবল বর্ষণে। কাঠ পাটা সব খেয়ে নিয়েছে বিশ্বাসঘাতক উইপোকায়। আর ছাদনটা বৃদ্ধবৎ নুয়ে পড়েছে চারিত্রিক অধঃপতনের পাশবিক অত্যাচারে। স্বপ্ননীড় আজ একা দাঁড়িয়ে। স্বপ্নেরা হারিয়ে গেছে জীবন থেকে নিরালায় নিরুদ্দেশে। এখন শুধু সময়ের স্রোতে ভাসতে ভাসতে অশান্ত ভাবনা বুকে তৃষ্ণার্ত হরিণের মতো ছুটে যায় আদরের স্বপ্নগুলোকে ফিরিয়ে আনতে স্বপ্ন নীড়ের বেদি মূলে। ধন্যবাদ। এটা আপনার ওই স্বপ্ন সিরিজের একটা কবিতা। ভবনদা, আপনার কাছে একটু যাবো একটা কবিতা নিয়ে। বাহ, আর তো 2-1 দিন পরেই আমাদের কাজী নজরুল ইসলামের জন্মদিন। তোমরা রক্তদান শিবির করছো,
আমরা তো অত উদ্যোগ করতে পারিনি, আমরা কয়েকটা কবিতা বলে ওই রকম মহান একটা মানুষ তার একটা প্রতি সম্মান আমরা দিচ্ছি। তো ওনার একটা কবিতা, ছোট কবিতাই করছি, সর্বহারা। মানে মানুষটা কেন বলছি, কবিতাটা কয়েকটা কবিতা খুব বেশি ভালো লাগে, যে একাধারে একটা মানুষ যে শ্যামা সঙ্গীত লিখছে, আবার যে বিদ্রোহের জন্য আগুনের কবিতা লিখছে। তো একটু আগে বলছিলাম না যে বুকে ভালোবাসাটা থাকতে হয়, ভালোবাসা ছাড়া কিন্তু শিল্প সৃষ্টি হয় না। এই রবীন্দ্রনাথের লীলা সঙ্গিনী যেটা বললাম, এই যে দাদা কবিতা লিখছেন, মূল উপজীব্য কিন্তু ভালোবাসা। মানে একটু আগে বলছিলাম যে আমাদের ভাষা, আঞ্চলিক ভাষার বিরুদ্ধে যে লড়াই, লড়তে গেলেও সেখানেও আমাদের উপায় হচ্ছে একটাই, যে আমাদের নিজেদের মাটি, নিজেদের ভাষাকে ভালোবাসতে হবে। তো সেরকমই একটা কবিতা সর্বহারা বলার চেষ্টা করছি। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাত তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তোর উপর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরোল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফান ত্যাজি তরঙ্গে খাই তোর। নায়ের মাঝি, আর কেন ভাই মায়ার নোঙর তোল, ভাঙন ভরা আঙনে তোর যাই রে বেলা যায়। মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যাই চলে ওই সাথের সাথী, ঘনাই গহন শাওন রাতি। মাদুর ভরা কাঁদন পাখি ঘুমোস নে আর আয়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হিরে মানিক চাসনি কো তুই, চাসনি তো 7 crore, একটি ক্ষুদ্র মৃৎ পাত্র ভরা অভাব তোর, চাইলি রে ঘুম শ্রান্তি ভরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটি কুটির দোর। আসলো মৃত্যু, আসলো জড়া, আসলো শীতেল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। দারুণ। এই যে ছিন্নহারা মানুষ আসে, তাই না? মাদুর ভরা কাঁদন পাতি ঘুমোস হ্যাঁ, নেয়া খায়, মানে মাদুর এক ভর্তি কান্না, সেই মাদুরটাকে ছাড়তে পারছিস না। আছে তো একটি মাদুর, সেই মাদুরটাতে একটু নিশ্চিন্তে ঘুমোতে চাস, সেই মাদুরটা কান্নায় ভর্তি, কেঁদে 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 সেই মাদুরটা ছিন্ন হয়ে গেছে। তো সেই মাদুরটাকে ছাড়তে পারছিস না, মানে একটা বুঝতে পারছি। আমরা একবারে লাইভের শেষ পর্যায়ে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ হয়তো এগোবো না লাইভে নিয়ে। আম, তো অনেকক্ষণ গান কবিতা যেমন চলছে সেভাবে চলবে। তার সাথে ওই বললাম যে ঘরোয়া বৈঠক, একটু আলোচনা র্যাপিড ফায়ারের মতো। একটা প্রশ্ন জাস্ট, আমরা যারা এই চর্চা করছি, সাধনা করছি, এত কথা বলছি, আচ্ছা যদি আমাদেরকে সত্যি কোনো একটা দিন একটা নির্জন দ্বীপে একদিন একা থাকতে হয়, একা যদি পাঠিয়ে দেওয়া হয়, সঙ্গে আমরা আহ সকলে 3টে জিনিস যদি নিয়ে যেতে পারি, 3টে জিনিস সর্বাধিক, ওই ভূতের রাজা 3 পরের মতো 3টে জিনিস যদি নিয়ে যেতে পারি, তাহলে কি নিয়ে যাব, কি নিয়ে যাওয়ার চেষ্টা করবো? কাকু কি বলছে একটু শুনে নি, তারপরে কবিতা শুনবো করোনা নিয়ে কাকুর কাছে। একটু শুনে নি, তারপরে কবিতা শুনবো করোনা নিয়ে কাকুর কাছে।
হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হুম হুম। হ্যাঁ, একা নির্জন দ্বীপে যদি আমাকে যেতে হয়, তবে আমি আমার প্রথম পছন্দ, হ্যাঁ, আমার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি একটা গীতবিতান নিয়ে যাব। এটা আমার ১ নাম্বার চয়েস। কারণ রবীন্দ্রনাথ আমার প্রাণে মনে আমি খুব মানে শ্রদ্ধা করি। আমার ইয়েতে চাই সবথেকে। ২য় এমনি ভালো লাগার জন্যে জাস্ট একটা গিটার। মনের খোরাক মিটিয়ে নেবে আমার গিটারে, আমি গান করব। সারাদিন হৈ হুল্লোড় করব। ২ টো জিনিস। আর বেঁচে থাকতে হলে যদি খাবারটা সঙ্গে না থাকে তাহলে আরেকটা জিনিস বলব। সেটা হচ্ছে আমার একটা কলম, একটা খাতা। জাস্ট এই ৩ টে জিনিস। আমার মানে পুরোপুরি ভবানীদা, সেটাই আমার সারাটা দিন ওই দ্বীপে আমি চালিয়ে নিতে পারবো। শুধুমাত্র খাওয়ার সময় ইয়েটা হয়ে যাবে। এখন দেখো এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে 3টে জিনিস বললে কিন্তু প্রথম 3টে আমাকে বলতেই হবে যে একটা খাবার, জল আর মশারি কিংবা মশার ধূপ। কারণ মশা ভাই খুব জ্বালাবে। তো ঘটনা হচ্ছে এই 3টে কিন্তু আমার প্রথম চাই। খাবার চাই, জল চাই, আর একটা মশারি কিংবা মশার ধূপ চাই। এরপরে যদি তারপরে ঘুমোবো প্রয়োজন, যদি আর কিছু না পাই তাহলে ঘুমোতে হবে। আর এর পরে যদি কোনো অপশন থাকে তাহলে একটা নাটকের বই সঙ্গে নিয়ে নেবো। একটা দিন ও ভালো একটা নাটক খুঁজতে খুঁজতে বেরিয়ে যাবে, বা হয়তো যদি কিছুই না পাই ওই শম্ভু মিত্রের চাঁদবণিকের পালা যদি একটা নিয়ে নিতে পারি। ওটা আমি যতবার পড়ি আমার আরো পড়তে ভালো লাগে। কিন্তু ওটা 4 নম্বর। কিন্তু প্রথম 3 কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, খাবার আমি নেবই। আমি ভাই খাবার খাবো, পরিষ্কার কথা বলছি। আমাকে জলও নিতে হবে। আর মশা বড্ড জ্বালাবে। মশারি কিংবা মশার ধূপ আমাকে নিতেই হবে। তারপর 4 নম্বরে আমি একটা ওইরকম একটা ক্যাসেট কিংবা সিডি নিয়ে নেবো। হয় সুমন্ত স্যারের কবিতার একটা কিছু কবিতা বই আছে। হ্যাঁ, মানে ওনার যেগুলো পছন্দের কবিতা আর কি, শঙ্খমালার কিছু নির্বাচিত কবিতা, কিংবা হচ্ছে চাঁদবণিকের পালা সঙ্গে থাকলে একটা দিন পেরিয়ে যাবে। না, এরপরে ভূতের রাজার প্রসঙ্গে যেটা এলাম, যদি ভূতের রাজার 3টে বর দেওয়া হয় তাহলে কে কি চাইবো আমরা? মানে হ্যাঁ, মানে ভূতের রাজা যদি আমাদের 3টে বর দেয়, প্রথম আমি একটা ভাই অডিটোরিয়াম চাইবো। জীবনটা পুরো শেষ হয়ে গেল নাটক করার জায়গা খুঁজতে খুঁজতে। প্রথম আমি একটা অডিটোরিয়াম নাটকের খুঁজবো। লোকে তোমরা বেসিক চাহিদা। একদম ফার্স্টে ভূতের রাজাকে বলবো যে ভাই একটা অডিটোরিয়াম আমাকে তুমি বানিয়ে দাও। হ্যাঁ, তারপর 2 নম্বরে বলবো যে এটা একটু লাইট সাউন্ড একটু ব্যবস্থা করে দাও। হুম। তো 3 নম্বর এরপরে হচ্ছে ধরো, তো ওই দুটো হলে পরে বাকিটা হচ্ছে, বাকি আমার মনে হয় মানে সবটাই অনেক সহজ হয়ে যাবে। মানে এইটা জীবন না, সারা জীবনে সত্যি বলতে একটা ভালো নাটক করার জায়গা আর নাটকের ব্যবস্থা, মানে যেখানে একটু সাউন্ড থাকবে, লাইট থাকবে, খুঁজতে 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 জীবনটাই মানে অর্ধেকটা কালি করে ফেললাম। হুম। এবার ভূতের রাজাকে আমি প্রথমে ওই পায়ে ধরবো যে আমাদেরকে একটা ভালো অডিটোরিয়াম দাও, একটা ভালো লাইট সাউন্ডের ব্যবস্থা করে দাও। আর তারপরে যদি এটাকে এসি করে দিতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে তাহলে আরামে মোটামুটি আহ, একদম স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করা যাবে। বুঝলাম। আহ, কাকুর কাছে আসবো এবারে। ভূতের রাজার পরে কি চাইবে? সবাই যেন সুস্থ থাকে, একটা করোনা মুক্ত পৃথিবী। আর সবার জন্য, সমস্ত পৃথিবীবাসীর মানুষের প্রাণের জীবকুলের জন্য মানে অন্তত খাদ্য বাসস্থানের যেন না অসুবিধা হয়। আমরা যেন পুরানো যেভাবে দিনগুলো কাটাচ্ছিলাম সেভাবে যেন কাটাতে পারি ভবিষ্যতে, একটা সুন্দর পৃথিবী, করোনা মুক্ত পৃথিবী, এটাই চাই।
বাহ। আহ, তাহলে হবে নাকি এবার করোনা নিয়ে কবিতাটা, না গান মেরে ছেড়ে যাবো, কি হবে? করোনা নিয়ে কবিতাটা আমি বলে দিই। এটা একটা ঠিক আছে। আঞ্চলিক কবিতা। কবিতাটার নাম হচ্ছে, কবি হচ্ছে ডক্টর শ্যামল মণ্ডল। শ্যামল মণ্ডলের লেখা। উনি পুরুলিয়ার শিক্ষক মহাশয়। ওনার লেখা কবিতাটা আমি আঞ্চলিক কবিতা পাঠ করছি। কবিতাটার নাম আইসো করোনা তাড়াবো। আইসো করোনা তাড়াবো, বাজালি যে থালা, জ্বালালি যে বাতি, 20 সালে 20-এর হলো নাই গতি, 21-এও ঘুরে আসছে, কি করবি কর, দুয়ার আর ঘর আচ্ছা ফাঁসন ফাঁসাচ্ছে, দমে দরকারে যাচ্ছি বাইর ধারে, সইটকে পালাচ্ছি টুকু কাজ সারে, নকি পাইয়ে গেলে ছেঁদা, ঢুকিয়ে যাচ্ছে সিধা করোনা পোকালা ভিতরে, মোদা যত ফাঁক, ঢাকা মুখ না, মাস্কে নাই তো কাপড়ে, ফিরি শ্বাস লিবি তাও নাই পাবি, পড়েছি যে মহা ফাপরে, দমে ছোট বটে, দেখা নাই যাচ্ছে, ভাবি লিতে হচ্ছে, যদি কাছে আছে, কোচলাচি হাত সাবনে, করে হড়বড় কাপড় চুপড় কাচে দিচ্ছি জি জ্বলনে, তাতা জল খাচ্ছি, নাক মুখ ধুচ্ছি, ঘর ঘোরাচ্ছি গোলা মুহানে, যদি আসে যায় মারে ফেলা চাই, মার নাই খুড়া সাবধানে, দমে ডুব দিচ্ছি, রোগাড়ে গা ধুচি, নাই যাচ্ছি কুলি পাটানে, ধুরে ধুরে থাকে ফুট 6 ফাঁকে, যেমন ভাসুরে বুয়াসিনে, ছোঁয়াছুঁই নাই, যদি ছোঁয়া যায় ঝট করে ধুচি সাবনে, যে যা ভালো বটে সব মানে চলে, কোটা মাস দেন ও কাটায়ে, দমে পালিশ হোক চিনহা কত লোক, চলে গেল কত কাঁদায়ে, আলে ভালো দিন না আর ওষুধ মেশিন, যারা আছি ঘুরে দাঁড়াবো, আর পথে থুক ফেলে নোংরালা ঢালে, কেউ অসুখ আর নাই ছড়াবো, মানে যদি চলি স্বাস্থ্যের বিধি, মহামারী নদী পেরাবো, বসন্ত কলেরায় আর আজ ভয় নাই, তেমনি করোনা তাড়াবো। ঠিক আছে। আহা, করোনা নিয়েও এত সুন্দর রসিকতা করা যায়। ভবানীদা, আপনার কাছে একটু আসবো। আপনি নাটকের লোক, থিয়েটারের লোক, কবিতা, নাটক, গান এইসব থাকেন, তার সাথে আপনি একজন স্বাস্থ্যকর্মী। তো এই স্বাস্থ্যকর্মী হওয়ার দরুন সুবাদে আপনার সম্মুখীন এরকম কিছু হয়েছেন, বা এই সময় দাঁড়িয়ে কিভাবে ভালো থাকতে বলবেন, একটা শেষ বার্তা, বা মানুষকে যদি বলেন কিছু যে কিভাবে ভালো থাকবে, এরকম যদি কিছু বলতে থাকেন। ব্যাপারটা হচ্ছে যে মানে অনেকদিন আগে না বিধানচন্দ্র রায়ের একটা কথা ছিল, মানে উনি বলেছিলেন, মানে একটা রোগের ব্যাপারে বলেছিলেন যে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, একজন জিজ্ঞেস করেছিলেন। তো উনি বলেছিলেন যে এই রোগের ক্ষেত্রে কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? তো উনি বলেছিলেন যে সব থেকে প্রধান দরকার হচ্ছে সিম্প্যাথি। তো বিষয়টা হচ্ছে পরিস্থিতিটা যাই হোক না কেন, মানে সিম্প্যাথি এটা হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে সর্বরোগ ভরা। যে কোনো ধরো আজকে করোনা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করেছে, করোনা মুক্ত পৃথিবীর জন্য আমরা আকণ্ঠ চাইছি, কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ধরো এখনো পর্যন্ত যক্ষা রোগ আমাদেরকে যেভাবে ক্ষতি করে, করোনা কিন্তু সেরকম ক্ষতি এখনো করতে পারেনি। কিন্তু আমরা বড় বেশি যেন বিচলিত হয়ে গেছি। কারণ সাধারণত কি হয়, যক্ষা রোগে তো গরিব মানুষরা বেশি আক্রান্ত হয়,
এবং তারা মরেও নিঃশব্দে, তারা চিকিৎসাও করে নিঃশব্দে। আর সেজন্য বিষয়টাকে নিয়ে কিন্তু অতটা আতঙ্ক আমাদের উচ্চবিত্ত বা মধ্যবিত্তের মধ্যে ছড়িয়ে পড়েনি। যদিও উচ্চবিত্ত মধ্যবিত্তের মধ্যে এখন যক্ষা যথেষ্ট একটা থ্রেটেনিং রোগ, এবং আগামী প্রজন্মের ওষুধ কি হবে আমরা কেউ জানি না। এই রোগটাকে সারানোর জন্য কোনো ওষুধ, মানে করোনার ওষুধ নিয়ে এত বেশি চলছে না, করোনায় ভ্যাকসিন, করোনার যক্ষার ওষুধ কি হবে এটা নিয়ে কিন্তু সমান প্রশ্ন চিহ্ন আছে। কোন ওষুধে যক্ষা সারবে? সত্যি কথা বলতে অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে একটা রোগ, কিন্তু আমরা ভয় পাচ্ছি না। তার জন্য রোগটা কিন্তু একটা জায়গাতে আছে, নিয়ন্ত্রণে আছে। সুতরাং একটা পরিস্থিতি বলবো যে কোনো, আজকে ঠিক আছে এটা একটা ঘটনা, যেহেতু এটা তো অতি দ্রুত সংক্রামিত হচ্ছে বলা হচ্ছে, তার জন্য আমরা এতটা বেশি বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু মনটাকে এত বেশি বিচ্ছিন্ন করে কোনো লাভ নেই। হ্যাঁ, এত বেশি বিচ্ছিন্নতার মানে শারীরিক কিছুটা বিচ্ছিন্নতার প্রয়োজন আছে, কিছুটা সতর্ক হওয়ার প্রয়োজন আছে। যেমন এই মাস্কটা যদি আমরা রেগুলার পরে যাই, করোনা চলে যাবার পরও আমরা অনেক মারণ রোগের হাত থেকে রক্ষা পাবো। শুধুমাত্র করোনা নয়, এই যক্ষা থেকে শুরু করে আমাদের প্রচুর অ্যালার্জির অনেক কিছু থেকে আমরা রক্ষা পাবো, যেগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর মারণ ঘটায়। তো সেই ক্ষেত্রে এই জন্য বলবো যে ভালো থাকার প্রথম, মানে এই সময়ে ভালো থাকতে গেলে কিন্তু মানে অত বেশি এই টিভি দেখা প্রথম বন্ধ করতে হবে, বাস্তবের সামনে দাঁড়াতে হবে। যে যুগে যুগে নতুন কোন রোগ এলে পরে আমাদেরকে কিছুদিন সেটাকে বিড়ম্বনায় ফেলে, এবং সেটার জায়গা থেকে আমাদেরকে একটা ওভারকাম করার জন্য বিজ্ঞানীদের গবেষণা প্রতিনিয়ত চলছে। আমাকে যেটুকু সতর্ক থাকতে বলছে সেটুকুই আমার কাজ। তার বেশি অতিরিক্ত আমাকে লাফাঝাপা করে প্রচুর জ্ঞান আরোহণ করে প্রচুর ঘরে অক্সিমিটার থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, দুটো থার্মোমিটার নিয়ে আমাকে দিন রাত আমার নিজের স্ট্যাটাসটাকে বজায় রাখা কিন্তু খুব বেশি দরকার নেই। আমি নর্মালি কাজ করি। আমার কোনো শারীরিক অসুস্থতা হলে এখন তো প্রচুর অনকলের ব্যবস্থা আছে, প্রচুর ফোনে বড় বড় ডাক্তাররা, তারা এটা তো সুযোগ ছিল না, ভালো ভালো ডাক্তাররা বলছেন যে আপনারা অনলাইনে আমাদের সঙ্গে মানে আসুন আলোচনা করুন, তাদের সঙ্গে আলোচনা করুন, তাদের পরামর্শ মেনে থাকুন, জীবনটাকে একটু হালকা রাখুন, হালকা। হ্যাঁ, এখন এককালে মানুষের গড় আয়ু ছিল 50 বছর, সেটাকে আমরা 80-র কাছে নিয়ে গেছি। সুতরাং যে মানুষগুলো আমাদের প্রপিতামহরা, তারাও একটা খুব সুন্দর জীবন লিড করেছেন, তাদের কিন্তু তখন গড় আয়ু ছিল 50 থেকে 55 বছর। আজকে তখন 50 বছর হলে তাকে বৃদ্ধ বলা হতো, এখন 50 বছরের একজন যুবক দৌড়ে বেড়াচ্ছে আর কি। তো বিষয়টা হচ্ছে এই জায়গাতে যেখানে গেছে, সবটাকে অত বিচলিত হওয়ার মতন আমাদের কিন্তু কোনো পরিস্থিতি নেই। আমাদের সাবধানে থাকতে হবে এবং মনটাকে যথেষ্ট তাজা রাখতে হবে। আমরা মাঝে মাঝে যেমন স্বাস্থ্যকর্মীরা না বেরিয়ে পড়ি, আমরা নিজেরা যখন মন খারাপ লাগে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ি, তোমার শুশুনিয়া পাহাড়ের কাছে গিয়ে মন খুলে আমরা দুজন মিলে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কারণ এটা থেকে আমি তো বিজ্ঞানের সাবধানতা মেনেই থাকছি। হয়তো আমরা দুজনে খাওয়া দাওয়া কিছু করলাম না, বাইরে ঘর থেকে নিজেদের ঘর থেকে খাবার নিয়ে গেলাম, ডিউটির পরে বেরিয়ে গেলাম মন খুশি করতে, একদম পাহাড় কাছে গিয়ে পরে আমরা ঘোরাঘুরি করলাম। মাঝে মাঝে আমরা গড় পঞ্চকোট চলে যাই, মাঝে মাঝে বিহারীনাথ চলে যাই। মনটাকে ভালো রাখতে হবে, একটু সাবধানতা মেনে তার মধ্যেও কিন্তু মনের সমস্ত রসদগুলোকে বজায় রাখতে হবে। নইলে আজকে আমার ঘরের যে বাচ্চাটা পরীক্ষা দেবে কিনা ভেবে পাচ্ছে না, তার কবে স্কুল খুলবে ভেবে পাচ্ছে না, বেকার যে ছেলেটা কবে তার কাজ হবে ভেবে পাচ্ছে না, তারা কি করবে? তাদের থেকে তো এই এতগুলো অনিশ্চয়তা নিয়ে তারা যদি আজকে তাদের মনগুলোকে ঠিক রেখে পারে, আজকে বাচ্চাগুলো যদি নিজেদেরকে ধরে রাখতে হয়, তাহলে প্রথমে তো গার্জেন হিসেবে আমাকে তো বলতে হবে যে পরিস্থিতির বুকে যে ঠিক আছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশেও তো মানুষ, সেখানেও স্বপ্ন দেখে, সেখানে গান লেখা হয়, সেখানেও কবিতা হয়। তো আজকে আমাদের এমন কিছু ব্যাপারটা ঘটে যায়নি যে সবকিছু ছেড়ে দিয়ে আমাদেরকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, এরকম কোনো সিচুয়েশনই নয় এটা। এই রোগটা সেরকম মারণ আঘাতের ক্ষমতাও তত বেশি নেই, আরো অনেক মারণ আঘাতের রোগ এর মধ্যে আমাদের ঘুরে বেড়াচ্ছে। ওই যে বললাম যক্ষা থেকে শুরু করে, আমার এলাকাতে আমি যেখানে কাজ করি, করোনা যত মানুষকে মেরেছে এই 1-1.5 বছরে, তার থেকে অনেক বেশি 1-1.5 বছরের মধ্যে আমার চোখের সামনে রুগীরা যক্ষায় মারা গেছে। ওষুধ খেয়েছে, কিন্তু ওষুধ তো সব কথা বলে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে এইটা আমার মনে হয় যে আমাদেরকে অনেক নিজেদেরকে ঠিক রাখতে হবে। নইলে যে বললাম আমাদের ঘরের বাচ্চাদের মধ্যে যদি ভয়টা ঢুকে যায়, তাহলে তাদের পড়াশুনো নেই, তাদের পরীক্ষা নেই, তাদের স্কুল নেই, তাদের বন্ধু বান্ধব নেই, তাদের খেলাধুলো নেই। আবার তারা যদি ঘরের গার্জেনদেরকে যদি ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখে, তাহলে কিন্তু তাদের মনে তো সব থেকে একটা তারা মানে একটা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে।
সুতরাং এই প্রজন্মকে আতঙ্কগ্রস্ত করার মতন আমার মনে হয় কোনো বিষয় নেই। এর মধ্যে ওই যে বললাম, যিনি গান করতে পারেন গান করুন, যিনি কবিতা করতে পারেন কবিতা করুন। আমিও সকালবেলায় উঠে রবীন্দ্রনাথের কবিতা করি, মনের ভয় কি লাগে না? আমরা কত পজিটিভ পেশেন্টের কন্ট্যাক্টে আসি। আজকে যে পেশেন্টকে ট্রিটমেন্ট দিলাম, খুব মানে ভালোভাবে, তাকে হয়তো 8 ঘন্টা ধরে তাকে ড্রেসিং ফেসিং করতে হলো, 2 দিন বাদেই শুনলাম যে তার জ্বর এসছে এবং সে পজিটিভ হয়েছে। তো তখন কি তাই কি আমি 17 দিন ঘর ঢুকে যাবো? তাহলে এইভাবে 17 দিন করতে করতে তো আমার আর বাইরে বেরোনো হবে না। আমরা তার মধ্যেও বেরোই, তার মধ্যেও হাসি, তার মধ্যেও কত সহজভাবে আমরা থাকার চেষ্টা করি। ওরকম অনেক 17 দিন পেরিয়ে যায়, কই আমার তো কিছু হলো না, আমরা পেরিয়ে যাই। আমরা 18 তারিখে, তোমাকে একটা কথা বলি, আমাদের সবাই বলেছিল নাটকের ওয়ার্কশপটা বন্ধ করে দিতে 18ই ফেব্রুয়ারি। আমরা তার মধ্যে নাটক মানে 18 তারিখে ওয়ার্কশপ করেছিলাম, 20 তারিখে আমাদের 3টে ছেলে পজিটিভ হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে 3টে ছেলেই পজিটিভ হয়েছিল, বাকি কিন্তু কেউ সংক্রমিত হয়নি। অথচ সেদিন আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টা কাজ করেছি এবং তারাও সব সুস্থ হয়ে গেছে। তাদেরও অল্প বিস্তর একটু সামান্য জ্বর এসেছিল, তারাও মনে জোর নিয়েছিল। তাদের পাশে আমরাও রীতিমতো ফোনে গল্প করেছি, তোমার মতন ফেসবুক লাইভ করেছি সন্ধ্যাবেলায়, তাদেরকে গল্পের ছলে ভালো রেখেছি, মন মেজাজ তাদের 4 বেলা খোঁজ নিয়েছি, তারাও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো আমার মনে হয় বেশি বেশি আতঙ্কগ্রস্ত হয়ে লাভ নেই। আর ওই টিভি না দেখে, বেশি খবর টবর না রেখে, স্বাস্থ্যবিধি যেটুকু বলেছে মেনটেন করা, যেটা আমাদের সবসময়তেই উচিত। যেগুলো আমরা এই সময়, এই যে সাবান দিয়ে হাত দিয়ে খাওয়া, সাবান দিয়ে যে কোনো অচেনা জিনিসকে হাত দিলে পরে সাবান দিয়ে হাত ধোয়া। হ্যালো, হ্যালো, চলে গেল? হ্যাঁ, চলে গেল কেন সবটা? না আছে তখন দেখা যাচ্ছে। ও মা, আমি বুঝতে পারছি না কেন। তো এটাই করা উচিত আমার মনে হয়, যেটা ঠিক আছে, শেষ মুহূর্তে আমরা অর্থাৎ একটা সেই কবিতা রবীন্দ্রনাথ শুনতে বলেছিলেন না যে সেই মনের আজ সহজে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলাও সহজে। সুতরাং এই সত্য পরিস্থিতিটাকে খুব হালকা ভাবে নিয়ে যতটা নিজেদেরকে মানসিক ভাবে হালকা থাকা যায় সেটা চেষ্টা করা উচিত। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, শেষে কোনো কবিতা কি আমরা শুনবো? শেষে একটা তাহলে রবীন্দ্রনাথের একটা হালকা করে একটা কবিতা বলি, কারণ অনেক গুরুগম্ভীর আলোচনা হয়ে গেছে। এটাই দিয়ে এটা বলতে বলতে শেষে যায়। অচেনা, এটা হচ্ছে মানে দেখো মানে কি সুন্দর রবীন্দ্রনাথ বলছেন যে বেশি চেনারও দরকার লাগে। এই যে আমরা ভাবছি না যে এখন সব ঘরে ঢুকে গেছি, হ্যাং গেছি, রবীন্দ্রনাথ বলছেন কম চেনাটাই ভালো, কম আলাপ ভালো, কম চেনা ভালো, কম সম্পর্ক ভালো। অচেনা, কেউ যে কারে চিনি না কো সেটা মস্ত বাঁচন, তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিনতা। বাইরে যা পাই সমঝে নেব, তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনে রে মন চাইনি, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখের সরল দৃষ্টি, করবো না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়াই বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে, কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে। চাইনি রে মন চাইনি, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পাইরে কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হাইরে, ওটা কেবল কথার কথা। মন বলে কেউ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস? চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে। চাইনে রে মন চাইনি, মুখের মধ্যে যেটুকু পায়, যে হাসি আর যে কথাটাই, যে কলার যে ছলনাই, তাই নেরে মন, তাই নে। বেশি গভীরতা বারণ করছে, বুঝতে পারছো তো? পরিস্থিতির বেশি গভীরতায়
দরকার নেই। একদম। হালকা ভাবে নাও, হালকা ভাবে থাকো। হুম। হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো লাগলো হালকা কৌশিক, প্রায় ছলে 2 ঘন্টা হালকা আমাদের হতে ভাবেই চললো। অনুষ্ঠান করে, সেটাই দেখছি, সেটাই বলছি, হালকা ছলে হালকা ভাবে হালকা করে শেষ করবো অনুষ্ঠান আজকে। আর আর এই হালকা ভাবে থাকতে থাকতে হালকা পালকা করে থাকবো। আর খুব বেশি চিন্তা করবো না, এই কথা বলে শেষ করতে পারি আমরা। এটাই আমাদের আজকের মতো ভালো থাকার পাসওয়ার্ড। যখনই দুশ্চিন্তা আসবে তখন যে যেটা পছন্দ করো সেই বই বা গান বা কবিতা বা সেটা চলে যাবে। একদম। আর এইভাবেই চলতে থাকুক আমাদের ঘরে বাইরে, আশা করি চলবে যদি ভালো লাগে মানুষের। দেখা যাক, এই করোনা এই প্যান্ডেমিকটা আমাদের অনেক কিছু দিচ্ছে, এই ফেসবুক লাইভে করতে পারছি, এটা হলে করাই হতো না, ভাবাই হতো না এটা নিয়ে। এটা কিন্তু প্রাপ্তি আমাদের। সত্যি তাই, সত্যি তাই। ঠিক আছে, শেষ করছি তাহলে। শুভরাত্রি। শেষে একটা তোমার শুভরাত্রি। মুখে কবিতা শুনি। হুম। কৌশিক, শেষে তোমার মুখে একটা কিছু শুনি, কবিতা।